হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 14, সেন্টার স্টেট রিলেশনস। অধ্যায় 14, কেন্দ্র রাজ্য সম্পর্ক। The Constitution of India, being federal in structure, divides all powers, legislative, executive and financial, between the center and the states. However, there is no division of judicial power, as the Constitution has established an integrated judicial system to enforce both the central laws as well as state laws. ভারতের সংবিধান কাঠামোতে ফেডারেল হওয়ায় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমস্ত ক্ষমতা, বিধান, নির্বাহী এবং আর্থিক ভাগ করে। যাই হোক, বিচারক ক্ষমতার কোন বিভাজন নেই, কারণ সংবিধান কেন্দ্রীয় আইনের পাশাপাশি রাজ্য আইন উভয়কে কার্যকর করার জন্য একটি সমন্বিত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। How the center and the states share supreme in their respective fields, the maximum harmony and coordination between them is essential for the effective operation of the federal system. Hence, the Constitution contains elaborate provisions to regulate the various dimensions of the relations between the center and the states. যদিও কেন্দ্র এবং রাজ্যগুলি তাদের নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ, তবে ফেডারেল ব্যবস্থা কার্যকর করার জন্য তাদের মধ্যে সর্বাধিক সম্প্রীতি এবং সমন্বয় অপরিহার্য। তাই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের বিভিন্ন মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য সংবিধানে বিস্তৃত বিধান রয়েছে। The center-state relations can be studied under 3 heads. কেন্দ্র রাজ্য সম্পর্ক তিনটি শিরোনামে অধ্যয়ন করা যেতে পারে: লেজিসলেটিভ রিলেশনস, আইনি সম্পর্ক; অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, প্রশাসনিক সম্পর্ক; ফাইন্যান্সিয়াল রিলেশনস, আর্থিক সম্পর্ক। লেজিসলেটিভ রিলেশনস, আইনি সম্পর্ক। Articles 245 to 255 in Part XI of the Constitution deal with the legislative relations between the center and the states. Besides this, there are some other articles dealing with the same subject. Like any other federal constitution, the Indian Constitution also divides the legislative powers between the center and the states with respect to both the territory and the subjects of legislation. Further, the Constitution provides for the parliamentary legislation in the state field under 5 extraordinary situations, as well as the center's control over state legislation in certain cases. Thus, there are 4 aspects in the center-states legislative relations, viz. সংবিধানের এক্সাই অংশের 245 থেকে 255 অনুচ্ছেদগুলি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়নের সম্পর্ক নিয়ে কাজ করে। এগুলি ছাড়াও একই বিষয় নিয়ে আরও কিছু নিবন্ধ রয়েছে। অন্য যে কোনো ফেডারেল সংবিধানের মতো ভারতীয় সংবিধানও কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়নের ক্ষমতাকে অঞ্চল এবং আইনের বিষয় উভয়ের ক্ষেত্রেই ভাগ করে দেয়। আরও, সংবিধান 5টি অসাধারণ পরিস্থিতিতে রাজ্যের ক্ষেত্রে সংসদীয় আইন প্রণয়নের পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রাজ্যের আইনের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। এইভাবে কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সম্পর্কের 4টি দিক রয়েছে, যেমন: টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেশন, কেন্দ্রীয় এবং রাজ্য আইনের আঞ্চলিক ব্যাপ্তি; ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্টস, আইনি বিষয় বন্টন; পার্লামেন্টারি লেজিসলেশন ইন দি স্টেট ফিল্ড, রাষ্ট্রীয় ক্ষেত্রে সংসদীয় আইন প্রণয়ন; সেন্টার অ্যাজ কন্ট্রোল ওভার স্টেট লেজিসলেশন, রাজ্য আইনের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ। টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেশন, কেন্দ্রীয় ও রাজ্য আইনের আঞ্চলিক ব্যাপ্তি। দি কনস্টিটিউশন ডিফাইন্স দি টেরিটোরিয়াল লিমিটস অফ দি লেজিসলেটিভ পাওয়ার্স ভেস্টেড ইন দি সেন্টার অ্যান্ড দি স্টেটস ইন দি ফলোয়িং ওয়ে। সংবিধান নিম্নলিখিত উপায়ে কেন্দ্র এবং রাজ্যগুলিতে অর্পিত আইন প্রণয়ন ক্ষমতার আঞ্চলিক সীমা সংজ্ঞায়িত করে। দি পার্লামেন্ট ক্যান মেক লস ফর দি হোল অর এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া। The territory of India includes the states, the union territories, and any other area for the time being included in the territory of India. সংসদ ভারতের ভূখণ্ডের সমগ্র বা যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে। ভারতের ভূখণ্ডের মধ্যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আপাতত ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত অন্য যে কোনো এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। A state legislature can make laws for the whole or any part of the state.
The laws made by a state legislature are not applicable outside the state except when there is a sufficient nexus between the state and the object. একটি রাজ্য আইনসভা রাজ্যের সমগ্র বা যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে। রাষ্ট্র এবং বস্তুর মধ্যে পর্যাপ্ত সম্পর্ক থাকা ব্যতীত রাজ্যের আইনসভা দ্বারা প্রণীত আইনগুলি রাজ্যের বাইরে প্রযোজ্য নয়। The Parliament alone can make extraterritorial legislation. Thus, the laws of the Parliament are also applicable to the Indian citizens and their property in any part of the world. সংসদ একাই বহির্ভূত আইন প্রণয়ন করতে পারে। এইভাবে সংসদের আইনগুলি বিশ্বের যে কোনো প্রান্তে ভারতীয় নাগরিক এবং তাদের সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। However, the Constitution places certain restrictions on the plenary territorial jurisdiction of the Parliament. In other words, the laws of Parliament are not applicable in the following area. যাই হোক, সংবিধান সংসদের পূর্ণাঙ্গ আঞ্চলিক এখতিয়ারের উপর কিছু সীমাবদ্ধতা রাখে। অন্য কথায়, সংসদের আইন নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয়। The President can make regulations for the peace, progress and good government of the 5 union territories, the Andaman and Nicobar Islands, Lakshadweep, Dadra and Nagar Haveli, Daman and Diu and Ladakh. A regulation so made has the same force and effect as an act of Parliament. It may also repeal or amend any act of Parliament in relation to these union territories. রাষ্ট্রপতি 5টি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ এবং লাদাখের শান্তি, অগ্রগতি এবং ভালো সরকারের জন্য প্রবিধান তৈরি করতে পারেন। তাই প্রণীত একটি প্রবিধান সংসদের একটি আইন হিসাবে একই বল এবং প্রভাব আছে। এটি এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত সংসদের কোনো আইন বাতিল বা সংশোধন করতে পারে। The governor is empowered to direct that an act of parliament does not apply to a scheduled area in the state or apply with specified modifications and exceptions. রাজ্যপালকে নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যে সংসদের একটি আইন রাজ্যের একটি নির্ধারিত এলাকায় প্রযোজ্য নয় বা নির্দিষ্ট পরিবর্তন এবং ব্যতিক্রমগুলির সাথে প্রয়োগ করা হয় না। The governor of Assam may likewise direct that an act of parliament does not apply to a tribal area, autonomous district in the state or apply with specified modifications and exceptions. The president enjoys the same power with respect to tribal area, autonomous districts in Meghalaya, Tripura and Mizoram. আসামের গভর্নর একইভাবে নির্দেশ দিতে পারেন যে সংসদের একটি আইন রাজ্যের একটি উপজাতীয় এলাকায়, স্বায়ত্তশাসিত জেলা, প্রযোজ্য নয় বা নির্দিষ্ট পরিবর্তন এবং ব্যতিক্রমগুলির সাথে প্রযোজ্য নয়। রাষ্ট্রপতি মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের উপজাতীয় এলাকার, স্বায়ত্তশাসিত জেলা, ক্ষেত্রে একই ক্ষমতা ভোগ করেন। 2. ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্টস। লেজিসলেটিভ বিষয় বণ্টন। The Constitution provides for a threefold distribution of legislative subjects between the center and the states, viz. List Act, the Union List, List II, the State List and List III, the concurrent list in the 70th Schedule. সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিধানিক বিষয়গুলির তিনগুণ বণ্টনের বিধান রয়েছে, যেমন তালিকা -1 ইউনিয়ন তালিকা, তালিকা -2 রাজ্য তালিকা এবং তালিকা II সমবর্তী তালিকা। সপ্তম তফসিল। The Parliament has exclusive powers to make laws with respect to any of the matters enumerated in the Union List. This list has at present 98 subjects, originally 971 subjects, like defense, banking, foreign affairs, currency, atomic energy, insurance, communication, interstate trade and commerce, census, audit and so on. সংসদের ইউনিয়ন তালিকায় উল্লেখিত যে কোনো বিষয়ে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে। এই তালিকায় বর্তমানে 98টি বিষয় রয়েছে, মূলত 971টি বিষয়, যেমন প্রতিরক্ষা, ব্যাংকিং, বৈদেশিক বিষয়, মুদ্রা, পারমাণবিক শক্তি, বীমা, যোগাযোগ, আন্তঃরাষ্ট্রীয় ব্যবসা ও বাণিজ্য, আদমশুমারি, নিরীক্ষা ইত্যাদি। The state legislature has, in normal circumstances, exclusive powers to make laws with respect to any of the matters enumerated in the state list. This has at present 59 subjects, originally 662 subjects, like public order, police, public health and sanitation,
এগ্রিকালচার, প্রিজনস, লোকাল গভর্নমেন্ট, ফিশারিজ, মার্কেটস, থিয়েটার্স, গেমব্লিং অ্যান্ড সো অন। রাজ্য আইনসভার স্বাভাবিক পরিস্থিতিতে রাজ্যের তালিকায় উল্লেখ করা যে কোনো বিষয়ে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে। এতে বর্তমানে 59টি বিষয় রয়েছে, মূলত 662টি বিষয়, যেমন পাবলিক অর্ডার, পুলিশ, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, কৃষি, কারাগার, স্থানীয় সরকার, মৎস্য, বাজার, থিয়েটার, জুয়া ইত্যাদি। Both the Parliament and state legislature can make laws with respect to any of the matters enumerated in the concurrent list. This list has at present 52 subjects, originally 473 subjects, like criminal law and procedure, civil procedure, marriage and divorce, population control and family planning, electricity, labor welfare, economic and social planning, drugs, newspapers, books and printing press, and others. The 42 Amendment Act of 1976 transferred 5 subjects to concurrent list from state list, that is, A. Education, B. Forests, C. Weights and measures, D. Protection of wild animals and birds, and E. Administration of justice, constitution and organization of all courts except the Supreme Court and the High Courts. উভয় সংসদ এবং রাজ্য আইনসভা সমসাময়িক তালিকায় গণনা করা যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এই তালিকায় বর্তমানে 52টি বিষয়, মূলত 473টি বিষয় রয়েছে, যেমন ফৌজদারি আইন ও পদ্ধতি, দেওয়ানি পদ্ধতি, বিবাহ এবং বিবাহবিচ্ছেদ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা, বিদ্যুৎ, শ্রম কল্যাণ, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, ওষুধ, সংবাদপত্র, বই এবং ছাপাখানা, এবং অন্যদের। 1976 সালের 42তম সংশোধনী আইন রাজ্যের তালিকা থেকে 5টি বিষয়কে সমবর্তী তালিকায় স্থানান্তরিত করেছে, তা হল এ. শিক্ষা, বি. বন, সি. ওজন এবং পরিমাপ, ডি. বন্য প্রাণী ও পাখির সুরক্ষা, এবং ই. বিচার প্রশাসন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ছাড়া সকল আদালতের গঠন ও সংগঠন। Parliament has power to make laws with respect to any matter for any part of the territory of India not included in a state even though that matter is one which is enumerated in the state list. This provision has reference to the union territories or the acquired territories if any. সংসদের কাছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশের জন্য কোনো রাজ্যের অন্তর্ভুক্ত নয় এমন কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে যদিও সেই বিষয়টি রাজ্যের তালিকায় গণনা করা হয়। এই বিধানে কেন্দ্রশাসিত অঞ্চল বা অধিগ্রহণ করা অঞ্চলগুলির উল্লেখ রয়েছে, যদি থাকে। The 101 STONE Amendment Act of 2016 has made a special provision with respect to goods and service tax. Accordingly, the Parliament and the state legislature have power to make laws with respect to goods and service tax imposed by the Union or by the state. Further, the Parliament has exclusive power to make laws with respect to goods and service tax where the supply of goods or service or both takes place in the course of interstate trade or commerce. 2016 সালের 101তম সংশোধনী আইনে পণ্য ও পরিষেবা করের ক্ষেত্রে একটি বিশেষ বিধান করা হয়েছে। তদনুসারে, সংসদ এবং রাজ্য আইনসভার কাছে ইউনিয়ন বা রাজ্য দ্বারা আরোপিত পণ্য ও পরিষেবা করের বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। অধিকন্তু, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় যেখানে পণ্য বা পরিষেবার সরবরাহ বা উভয়ই সংঘটিত হয় সেখানে পণ্য ও পরিষেবা করের বিষয়ে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা সংসদের রয়েছে। The power to make laws. With respect to residuary subjects i.e. the matters which are not enumerated in any of the three lists is vested in the Parliament. This residuary power of legislation includes the power to levy residuary tax. অবশিষ্ট বিষয়ের অর্থাৎ 3টি তালিকার যে কোনোটিতে গণনা করা হয়নি বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদে ন্যস্ত। আইন প্রণয়নের এই অবশিষ্ট ক্ষমতার মধ্যে অবশিষ্ট কর আরোপের ক্ষমতা অন্তর্ভুক্ত। From the above scheme, it is clear that the matters of national importance and the matters which require uniformity of legislation nationwide are included in the union list. The matters of regional and local importance and the matters which permit diversity of interest are specified in the state list. The matters on which uniformity of legislation throughout the country is desirable but not essential are enumerated in the concurrent list. Thus,
It permits diversity along with uniformity. উপরোক্ত স্কিম থেকে এটা স্পষ্ট যে জাতীয় গুরুত্বের বিষয় এবং দেশব্যাপী আইনের অভিন্নতা প্রয়োজন এমন বিষয়গুলিকে ইউনিয়ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আঞ্চলিক এবং স্থানীয় গুরুত্বের বিষয়গুলি এবং যে বিষয়গুলি আগ্রহের বৈচিত্র্যের অনুমতি দেয় সেগুলি রাজ্য তালিকায় নির্দিষ্ট করা হয়েছে। যে বিষয়গুলির উপর সারা দেশে আইন প্রণয়নের অভিন্নতা বাঞ্ছনীয় কিন্তু অপরিহার্য নয় সেগুলি সমবর্তী তালিকায় গণনা করা হয়েছে। সুতরাং এটি অভিন্নতার সাথে বৈচিত্র্যের অনুমতি দেয়। In us, only the powers of the federal government are enumerated in the Constitution and the residuary powers are left to the states. The Australian Constitution followed the American pattern of single enumeration of powers. In Canada, on the other hand, there is a double enumeration federal and provincial, and the residuary powers are vested in the center. মার্কিন যুক্তরাষ্ট্রে কেবলমাত্র ফেডারেল সরকারের ক্ষমতাগুলি সংবিধানে গণনা করা হয় এবং অবশিষ্ট ক্ষমতাগুলি রাজ্যগুলিতে ছেড়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার সংবিধান ক্ষমতার একক গণনার আমেরিকান প্যাটার্ন অনুসরণ করে। অন্যদিকে কানাডায় একটি দ্বৈত গণনা রয়েছে, ফেডারেল এবং প্রাদেশিক, এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত। The Government of India Act of 1935 provided for a threefold enumeration, vice, federal, provincial and concurrent. The present constitution follows the scheme of this act but with one difference, that is, under this act, the residuary powers were given neither to the federal legislature nor to the provincial legislature but to the Governor General of India. In this respect, India follows the Canadian precedent. 1935 সালের ভারত সরকার আইনে তিনগুণ গণনার ব্যবস্থা করা হয়েছে, যেমন ফেডারেল, প্রাদেশিক এবং সমকালীন। বর্তমান সংবিধান এই আইনের স্কিম অনুসরণ করে কিন্তু একটি পার্থক্য সহ, তা হল এই আইনের অধীনে অবশিষ্ট ক্ষমতাগুলি ফেডারেল আইনসভা বা প্রাদেশিক আইনসভাকে দেওয়া হয়নি বরং ভারতের গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে ভারত কানাডার নজির অনুসরণ করে। The Constitution expressly secures the predominance of the Union list over the state list and the concurrent list and that of the concurrent list over the state list. Thus, in case of overlapping between the Union list and the state list, the former should prevail. In case of overlapping between the Union list and the concurrent list, it is again the former which should prevail. Where there is a conflict between the concurrent list and the state list, it is the former that should prevail. সংবিধান স্পষ্টভাবে রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকার উপর ইউনিয়ন তালিকার প্রাধান্য এবং রাজ্য তালিকার উপর সমবর্তী তালিকার প্রাধান্য সুরক্ষিত করে। সুতরাং ইউনিয়ন তালিকা এবং রাজ্য তালিকার মধ্যে ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে প্রাক্তনটিকে প্রাধান্য দেওয়া উচিত। ইউনিয়ন তালিকা এবং সমবর্তী তালিকার মধ্যে ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে এটি আবার আগেরটি প্রাধান্য পাবে। যেখানে সমসাময়িক তালিকা এবং রাজ্য তালিকার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেখানে প্রাক্তনটি প্রাধান্য পাবে। In case of a conflict between the central law and the state law on a subject enumerated in the concurrent list, the central law prevails over the state law. But there is an exception. If the state law has been reserved for the consideration of the President and has received his assent, then the state law prevails in that state. But it would still be competent for the Parliament to override such a law by subsequently making a law on the same matter. সমসাময়িক তালিকায় গণনা করা একটি বিষয়ে কেন্দ্রীয় আইন এবং রাজ্য আইনের মধ্যে বিরোধের ক্ষেত্রে কেন্দ্রীয় আইন রাজ্য আইনের উপর প্রাধান্য পায়। কিন্তু একটি ব্যতিক্রম আছে। যদি রাষ্ট্রীয় আইন রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে এবং তার সম্মতি পাওয়া যায়, তবে সেই রাজ্যে রাষ্ট্রীয় আইন বিরাজ করে। কিন্তু পরবর্তীতে একই বিষয়ে আইন প্রণয়ন করে এ জাতীয় আইন বাতিল করা সংসদের পক্ষে উপযুক্ত হবে। 3. পার্লামেন্টারি লেজিসলেশন ইন দি স্টেট ফিল্ড। রাষ্ট্রীয় ক্ষেত্রে সংসদীয় আইন প্রণয়ন। The above scheme of distribution of legislative powers between the center and the states is to be maintained in normal times. But, in abnormal times, the scheme of distribution is either modified or suspended. In other words, the Constitution empowers the Parliament to make laws on any matter enumerated in the state list under the following 5 extraordinary circumstances.
কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের উপরোক্ত স্কিমটি স্বাভাবিক সময়ে বজায় রাখতে হবে। কিন্তু অস্বাভাবিক সময়ে বিতরণের স্কিমটি হয় পরিবর্তন করা হয় বা স্থগিত করা হয়। অন্য কথায়, সংবিধান নিম্নোক্ত 5টি অসাধারণ পরিস্থিতিতে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেয়। When রাজা সাভা প্যাসেস এ রিসলিউশন, যখন রাজ্যসভা একটি প্রস্তাব পাশ করে। If the Raja Sabha declares that it is necessary in the national interest that Parliament should make laws with respect to goods and service tax or a matter in the state list, then the Parliament becomes competent to make laws on that matter. Such a resolution must be supported by 2/3 of the members present and voting. The resolution remains in force for 1 year. It can be renewed any number of times but not exceeding 1 year at a time. The laws cease to have effect on the expiration of 6 months after the resolution has ceased to be in force. যদি রাজ্যসভা ঘোষণা করে যে জাতীয় স্বার্থে সংসদকে পণ্য ও পরিষেবা কর বা রাজ্যের তালিকায় থাকা কোনো বিষয়ে আইন প্রণয়ন করা উচিত, তবে সংসদ সেই বিষয়ে আইন প্রণয়ন করতে সক্ষম হয়। এই জাতীয় রেজলিউশন অবশ্যই উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা সমর্থন করা উচিত। রেজুলেশন 1 বছরের জন্য বলবৎ থাকে। এটি যে কোনো সংখ্যক বার পুনর্নবীকরণ করা যেতে পারে কিন্তু একবারে 1 বছরের বেশি নয়। রেজুলেশন কার্যকর হওয়া বন্ধ হয়ে যাওয়ার 6 মাস মেয়াদ শেষ হওয়ার পরে আইনগুলি কার্যকর হয় না। This provision does not restrict the power of a state legislature to make laws on the same matter. But, in case of inconsistency between a state law and a parliamentary law, the latter is to prevail. এই বিধানটি একই বিষয়ে আইন প্রণয়নের জন্য একটি রাষ্ট্রীয় আইনসভার ক্ষমতাকে সীমাবদ্ধ করে না। কিন্তু একটি রাষ্ট্রীয় আইন এবং একটি সংসদীয় আইনের মধ্যে অসঙ্গতির ক্ষেত্রে পরবর্তীটি প্রাধান্য পায়। ডুরিং এ ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থার সময়, দি পার্লামেন্ট acquires the power to legislate with respect to goods and service tax in the or matters in the state list, while a proclamation of national emergency is in operation. The laws become inoperative on the expiration of 6 months after the emergency has ceased to operate. জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় সংসদ পণ্য ও পরিষেবা কর 3B বা রাজ্য তালিকার বিষয়গুলির বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে। জরুরি অবস্থার কাজ বন্ধ হয়ে যাওয়ার 6 মাস মেয়াদ শেষ হলে আইনগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। Here also, the power of a state legislature to make laws on the same matter is not restricted. But, in case of repugnancy between a state law and a parliamentary law, the latter is to prevail. এখানেও একই বিষয়ে আইন প্রণয়নের জন্য একটি রাষ্ট্রীয় আইনসভার ক্ষমতা সীমাবদ্ধ নয়। কিন্তু একটি রাষ্ট্রীয় আইন এবং একটি সংসদীয় আইনের মধ্যে বিরোধিতার ক্ষেত্রে পরবর্তীটি প্রাধান্য পায়। When states make a request, যখন রাজ্যগুলি একটি অনুরোধ করবে। When the legislatures of 2 or more states pass resolutions requesting the parliament to enact laws on a matter in the state list, then the parliament can make laws for regulating that matter. A law so enacted applies only to those states which have passed the resolutions. However, any other state may adopt it afterwards by passing a resolution to that effect in its legislature. Such a law can be amended or repealed only by the parliament and not by the legislatures of the concerned states. যখন 2 বা ততোধিক রাজ্যের আইনসভাগুলি রাজ্য তালিকায় একটি বিষয়ে আইন প্রণয়নের জন্য সংসদকে অনুরোধ করে রেজুলেশন পাশ করে, তখন সংসদ সেই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করতে পারে। এইভাবে প্রণীত একটি আইন শুধুমাত্র সেই সব রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য যারা রেজুলেশন পাস করেছে। যাই হোক, অন্য কোন রাজ্য তার আইনসভায় সেই প্রভাবের জন্য একটি প্রস্তাব পাশ করে পরে এটি গ্রহণ করতে পারে। এই জাতীয় আইন শুধুমাত্র সংসদ দ্বারা সংশোধন বা বাতিল করা যেতে পারে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির আইনসভা দ্বারা নয়। The effect of passing a resolution under the above provision is that the Parliament becomes entitled to legislate with respect to a matter for which it has no power to make a law. On the other hand, the state legislature ceases to have the power to make a law with respect to that matter.
The resolution operates as abdication or surrender of the power of the state legislature with respect to that matter, and it is placed entirely in the hands of Parliament, which alone can then legislate with respect to it. উপরোক্ত বিধানের অধীনে একটি রেজুলেশন পাশের প্রভাব হল যে সংসদ এমন একটি বিষয়ে আইন প্রণয়নের অধিকারী হয় যার জন্য আইন প্রণয়নের ক্ষমতা নেই। অন্যদিকে রাজ্য আইনসভার সেই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা বন্ধ হয়ে যায়। এই রেজলিউশনটি সেই বিষয়ে রাষ্ট্রীয় আইনসভার ক্ষমতার ত্যাগ বা আত্মসমর্পণ হিসাবে কাজ করে এবং এটি সম্পূর্ণরূপে সংসদের হাতে ন্যস্ত করা হয় যা একাই এটির বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। Some examples of laws passed under the above provision are Prize Competition Act 1955, Wildlife Protection Act 1972, Water Prevention and Control of Pollution Act 1974, Urban Land Sealing and Regulation Act 1976, and Transplantation of Human Organs Act 1994. উপরোক্ত বিধানের অধীনে পাশ করা আইনের কয়েকটি উদাহরণ হল পুরস্কার প্রতিযোগিতা আইন 1955, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974, নগর ভূমি সিলিং এবং নিয়ন্ত্রণ আইন 1976 এবং মানবাঙ্গ প্রতিস্থাপন আইন 1994। টু ইমপ্লিমেন্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন। The Parliament can make laws on any matter in the state list for implementing the international treaties, agreements or conventions. This provision enables the central government to fulfill its international obligations and commitments. আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশন বাস্তবায়নের জন্য সংসদ রাষ্ট্রীয় তালিকার যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এই বিধান কেন্দ্রীয় সরকারকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম করে। Some examples of laws enacted under the above provision are United Nations Privileges and Immunities Act 1947, Geneva Convention Act 1960, Anti-Hijacking Act 1982 and legislations relating to environment and TRIPS. উপরোক্ত বিধানের অধীনে প্রণীত আইনের কয়েকটি উদাহরণ হল জাতিসংঘ সুবিধা ও অনাক্রম্যতা আইন 1947, জেনেভা কনভেনশন আইন 1960, ছিনতাই বিরোধী আইন 1982 এবং পরিবেশ এবং TRIPS সম্পর্কিত আইন। ডুরিং প্রেসিডেন্ট এস রুল, রাষ্ট্রপতি শাসনের সময়। When the President's rule is imposed in a state, the Parliament becomes empowered to make laws with respect to any matter in the state list in relation to that state. A law made so by the Parliament continues to be operative even after the President's rule. This means that the period for which such a law remains in force is not coterminous with the duration of the President's rule. But such a law can be repealed or altered or re-enacted by the state legislature. যখন একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় তখন সংসদ সেই রাজ্যের সাথে সম্পর্কিত রাজ্য তালিকার যে কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত হয়। সংসদ কর্তৃক প্রণীত একটি আইন রাষ্ট্রপতি শাসনের পরেও কার্যকর থাকে। এর মানে হল যে এই ধরনের আইন বলবৎ থাকবে তা রাষ্ট্রপতির শাসনের মেয়াদের সাথে সাংঘর্ষিক নয়। কিন্তু এই জাতীয় আইন রাষ্ট্রীয় আইনসভা দ্বারা রদ বা পরিবর্তন বা পুনরায় কার্যকর করা যেতে পারে। 4. সেন্টার অ্যাজ কন্ট্রোল ওভার স্টেট লেজিসলেশন, রাজ্য আইনের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ। Besides the Parliament has power to legislate directly on the state subjects under the exceptional situations, the Constitution empowers the centre to exercise control over the state's legislative matters in the following ways. ব্যতিক্রমী পরিস্থিতিতে রাজ্যের বিষয়গুলির উপর সরাসরি আইন প্রণয়নের জন্য সংসদের ক্ষমতা ছাড়াও সংবিধান কেন্দ্রকে নিম্নলিখিত উপায়ে রাজ্যের আইন প্রণয়ন বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করার ক্ষমতা দেয়। The governor can reserve certain types of bills passed by the state legislature for the consideration of the president. The president enjoy absolute veto over them. গভর্নর রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্য আইনসভা দ্বারা পাশ করা বিলগুলির নির্দিষ্ট ধরনের সংরক্ষণ করতে পারেন। রাষ্ট্রপতি তাদের উপর নিরঙ্কুশ ভেটো উপভোগ করেন। Bills on certain matters enumerated in the state list can be introduced in the state legislature only with the previous sanction of the president.
For example, the bills imposing restrictions on the freedom of trade and commerce. রাজ্য তালিকায় গণনা করা কিছু বিষয়ে বিলগুলি শুধুমাত্র রাষ্ট্রপতির পূর্ববর্তী অনুমোদনের সাথে রাজ্য আইনসভায় পেশ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপকারী বিল। The center can direct the states to reserve money bills and other financial bills passed by the state legislature for the President's consideration during a financial emergency. কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্য বিধানসভা দ্বারা পাশকৃত অর্থ বিল এবং অন্যান্য আর্থিক বিল সংরক্ষণ করার নির্দেশ দিতে পারে। From the above, it is clear that the Constitution has assigned a position of superiority to the center in the legislative sphere. In this context, the Sarkaria Commission on Center-State Relations 1983-88 observed, the rule of federal supremacy is a technique to avoid absurdity, resolve conflict and ensure harmony between the union and state laws. If this principle of union supremacy is excluded, it is not difficult to imagine its deleterious results. There will be every possibility of our two-tier political system being stultified by interference, strife, legal chaos and confusion caused by a host of conflicting laws, much to the bewilderment of the common citizen. Integrated legislative policy and uniformity on basic issues of common union-state concern will be stymied. The federal principle of unity in diversity will be very much a casualty. This role of federal supremacy, therefore, is indispensable for the successful functioning of the federal system. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে সংবিধান বিধানিক ক্ষেত্রে কেন্দ্রকে শ্রেষ্ঠত্বের একটি অবস্থান অর্পণ করেছে। এই প্রসঙ্গে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত সরকারিয়া কমিশন 1983-88 পর্যবেক্ষণ করেছে, ফেডারেল আধিপত্যের শাসন হল একটি কৌশল যা অযৌক্তিকতা এড়ানো, দ্বন্দ্ব সমাধান এবং ইউনিয়ন ও রাজ্য আইনের মধ্যে সাদৃশ্য নিশ্চিত করার জন্য বাদ দেওয়া হয়েছে। এর ক্ষতিকর ফলাফল কল্পনা করা কঠিন নয়। আমাদের দ্বিস্তরীয় রাজনৈতিক ব্যবস্থা হস্তক্ষেপ, কলহ, আইনি বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির কারণে বিভ্রান্তিকর আইনের দ্বারা সৃষ্ট বিভ্রান্তির সমস্ত সম্ভাবনা থাকবে, যা অনেকটাই বিভ্রান্তিকর। সাধারণ নাগরিক সমন্বিত আইন প্রণয়ন নীতি এবং অভিন্ন ইউনিয়ন রাজ্য উদ্বেগের মৌলিক বিষয়গুলিতে অভিন্নতা বাধাগ্রস্ত হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ফেডারেল নীতি অনেকটাই ক্ষতিকর হবে। ফেডারেল আধিপত্যের এই নিয়ম, তাই, সফল কার্যকারিতার জন্য অপরিহার্য। ফেডারেল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, প্রশাসনিক সম্পর্ক। Articles 256-263 in Part XI of the Constitution deal with the administrative relations between the center and the states. In addition, there are various other articles pertaining to the same matter. সংবিধানের XI অংশের 256 থেকে 263 অনুচ্ছেদগুলি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক নিয়ে কাজ করে। এছাড়াও একই বিষয়ে সম্পর্কিত আরও বিভিন্ন নিবন্ধ রয়েছে। Distribution of executive powers, নির্বাহী ক্ষমতার বণ্টন। The executive power has been divided between the center and the states on the lines of the distribution of legislative powers, except in few cases. Thus, the executive power of the center extends to the whole of India. কার্যনির্বাহী ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিভক্ত করা হয়েছে আইন প্রণয়ন ক্ষমতার বণ্টনের ভিত্তিতে, কিছু ক্ষেত্রে ছাড়া। এইভাবে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা সমগ্র ভারতে বিস্তৃত। To the matters on which the Parliament has exclusive power of legislation, i.e., the subjects enumerated in the Union list. যে বিষয়ে সংসদের আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে, অর্থাৎ ইউনিয়ন তালিকায় গণনা করা বিষয়। To the exercise of rights, authority and jurisdiction conferred on it by any treaty or agreement. Similarly, the executive power of a state extends to its territory in respect of matters on which the state legislature has exclusive power of legislation, the subjects enumerated in the state list. কোন চুক্তি বা চুক্তির দ্বারা প্রদত্ত অধিকার, কর্তৃত্ব এবং এখতিয়ার প্রয়োগ করা। একইভাবে একটি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা তার অঞ্চল পর্যন্ত প্রসারিত হয় যে বিষয়ে রাজ্য আইনসভার আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে, অর্থাৎ রাজ্যের তালিকায় গণনা করা বিষয়গুলি।
In respect of matters on which both the Parliament and the state legislatures have power of legislation, the subjects enumerated in the concurrent list, the executive power rests with the states except when a constitutional provision or a parliamentary law specifically confers it on the centre. Therefore, a law on a concurrent subject, though enacted by the Parliament, is to be executed by the states except when the Constitution or the Parliament has directed otherwise. যে বিষয়ে সংসদ এবং রাজ্য আইনসভা উভয়েরই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, অর্থাৎ সমসাময়িক তালিকায় গণনা করা বিষয়গুলি, নির্বাহী ক্ষমতা রাজ্যগুলির উপর ন্যস্ত থাকে যখন একটি সাংবিধানিক বিধান বা সংসদীয় আইন বিশেষভাবে এটি প্রদান করে কেন্দ্রে। অতএব সমসাময়িক বিষয়ের উপর একটি আইন, যদিও সংসদ দ্বারা প্রণীত, তবে সংবিধান বা সংসদ অন্যথায় নির্দেশ না দিলে রাজ্যগুলিকে কার্যকর করতে হবে। Obligation of states and the centre. রাজ্য এবং কেন্দ্রের বাধ্যবাধকতা। The Constitution has placed two restrictions on the executive power of the states in order to give ample scope to the centre for exercising its executive power in an unrestricted manner. Thus, the executive power of every state is to be exercised in such a way. সংবিধান রাজ্যগুলির নির্বাহী ক্ষমতার উপর দুটি বিধিনিষেধ আরোপ করেছে যাতে কেন্দ্রকে তার কার্যনির্বাহী ক্ষমতা অবাধে প্রয়োগ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়। সুতরাং প্রতিটি রাজ্যের নির্বাহী ক্ষমতা এমনভাবে প্রয়োগ করতে হবে as to ensure compliance with the laws made by the Parliament and any existing law which apply in the state. সংসদ কর্তৃক প্রণীত আইন এবং রাজ্যে প্রযোজ্য যে কোনো বিদ্যমান আইনের সম্মতি নিশ্চিত করার জন্য। b. As not to impede or prejudice the exercise of executive power of the centre in the state. While the former lays down a general obligation upon the state, the latter imposes a specific obligation on the state not to hamper the executive power of the centre. রাজ্যে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগে প্রতিবন্ধকতা বা পক্ষপাতিত্ব না করার জন্য। যদিও পূর্ববর্তীটি রাষ্ট্রের উপর একটি সাধারণ বাধ্যবাধকতা রাখে, পরবর্তীটি কেন্দ্রের নির্বাহী ক্ষমতাকে বাধা না দেওয়ার জন্য রাজ্যের উপর একটি নির্দিষ্ট বাধ্যবাধকতা আরোপ করে। In both the cases, the executive power of the centre extends to giving of such directions to the state as are necessary for the purpose. The sanction behind these directions of the centre is coercive in nature. Thus, Article 365 says that where any state has failed to comply with or to give effect to any directions given by the centre, it will be lawful for the President to hold that a situation has arisen in which the government of the state cannot be carried on in accordance with the provisions of the Constitution. It means that, in such a situation, the President's rule can be imposed in the state under Article 356. উভয় ক্ষেত্রেই কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাজ্যকে নির্দেশ দেওয়ার জন্য প্রসারিত করে যা এই উদ্দেশ্যে প্রয়োজনীয়। কেন্দ্রের এই নির্দেশের পিছনে অনুমোদন জবরদস্তিমূলক প্রকৃতির। সুতরাং অনুচ্ছেদ 365 বলে যে যেখানে কোনো রাজ্য কেন্দ্রের দেওয়া কোনো নির্দেশ মেনে চলতে বা কার্যকর করতে ব্যর্থ হয়েছে, সেখানে রাষ্ট্রপতির পক্ষে এমন পরিস্থিতি তৈরি করা বৈধ হবে যেখানে রাজ্যের সরকার তা করতে পারবে না। সংবিধানের বিধান অনুযায়ী চলবে। এর অর্থ হল এমন পরিস্থিতিতে 356 অনুচ্ছেদে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। সেন্টার অ্যাজ ডিরেকশনস টু দি স্টেটস। রাজ্যগুলিতে কেন্দ্রের নির্দেশ। In addition to the above two classes, the center is empowered to give directions to the states with regard to the exercise of their executive power in the following matters. উপরোক্ত দুটি ক্ষেত্রে ছাড়াও কেন্দ্রকে নিম্নলিখিত বিষয়ে তাদের নির্বাহী ক্ষমতা প্রয়োগের বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। I. The construction and maintenance of means of communication declared to be of national or military importance by the state. রাষ্ট্র কর্তৃক যোগাযোগের মাধ্যম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ জাতীয় বা সামরিক গুরুত্বের বলে ঘোষণা করা। I. The measures to be taken for the protection of the railways within the state. রাজ্যের মধ্যে রেলের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা। I. The provision of adequate facilities for instruction in the mother tongue at the primary stage of education to children belonging to linguistic minority groups in the state.
রাজ্যের ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীগুলির অন্তর্গত শিশুদের শিক্ষার প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় নির্দেশনার জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করা। IV. The drawing up and execution of the specified scams for the welfare of the scheduled tribes in the state. রাজ্যে তফসিলি উপজাতিদের কল্যাণের জন্য নির্দিষ্ট প্রকল্পগুলি তৈরি করা এবং বাস্তবায়ন করা। The coercive sanction behind the central directions under Article 365 mentioned above is also applicable in these cases. অনুচ্ছেদ 365 উপরে উল্লিখিত এর অধীনে কেন্দ্রীয় নির্দেশের পিছনে জোরপূর্বক অনুমোদন এই ক্ষেত্রেও প্রযোজ্য। মিউচুয়াল ডেলিগেশন অফ ফাংশনস। মিউচুয়াল ডেলিগেশন অফ ফাংশন। The distribution of legislative powers between the center and the states is rigid. Consequently, the center cannot delegate its legislative powers to the states and a single state cannot request the parliament to make a law on a state subject. The distribution of executive power in general follows the distribution of legislative powers. But, such a rigid division in the executive sphere may lead to occasional conflicts between the two. Hence, the Constitution provides for inter-government delegation of executive functions in order to mitigate rigidity and avoid a situation of deadlock. কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন ক্ষমতার বণ্টন অনমনীয়। ফলস্বরূপ কেন্দ্র তার আইন প্রণয়ন ক্ষমতা রাজ্যগুলিকে অর্পণ করতে পারে না এবং একটি একক রাজ্য একটি রাজ্যের বিষয়ে একটি আইন তৈরি করার জন্য সংসদকে অনুরোধ করতে পারে না। সাধারণভাবে নির্বাহী ক্ষমতার বণ্টন আইন প্রণয়ন ক্ষমতার বণ্টন অনুসরণ করে, কিন্তু কার্যনির্বাহী ক্ষেত্রে এই ধরনের কঠোর বিভাজন উভয়ের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্বের কারণ হতে পারে। তাই সংবিধান অনমনীয়তা প্রশমিত করতে এবং অচলাবস্থার পরিস্থিতি এড়াতে কার্যনির্বাহী কার্যের আন্তঃসরকার প্রতিনিধিত্বের ব্যবস্থা করে। Accordingly, the President may, with the consent of the state government, entrust to that government any of the executive functions of the center. Conversely, the governor of a state may, with the consent of the central government, entrust to that government any of the executive functions of the state. This mutual delegation of administrative functions may be conditional or unconditional. তদনুসারে রাষ্ট্রপতি রাজ্য সরকারের সম্মতি নিয়ে কেন্দ্রের যে কোনো কার্যনির্বাহী কার্যভার সেই সরকারের কাছে অর্পণ করতে পারেন। বিপরীতভাবে একটি রাজ্যের গভর্নর কেন্দ্রীয় সরকারের সম্মতিতে সেই সরকারের কাছে রাজ্যের যে কোনো কার্যনির্বাহী কার্যভার অর্পণ করতে পারেন। প্রশাসনিক কার্যাবলীর এই পারস্পরিক প্রতিনিধিত্ব শর্তাধীন বা নিঃশর্ত হতে পারে। The Constitution also makes a provision for the entrustment of the executive functions of the center to a state without the consent of that state. But, in this case, the delegation is by the Parliament and not by the President. Thus, a law made by the Parliament on a subject of the Union list can confer powers and impose duties on a state, or authorize the conferring of powers and imposition of duties by the center upon a state irrespective of the consent of the state concerned. Notably, the same thing cannot be done by the state legislature. সংবিধানে সেই রাজ্যের সম্মতি ছাড়াই কেন্দ্রের কার্যনির্বাহী কার্যাবলী একটি রাজ্যের হাতে ন্যস্ত করার বিধান রয়েছে। তবে এই ক্ষেত্রে প্রতিনিধিদল সংসদ দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা নয়। এইভাবে ইউনিয়ন তালিকার একটি বিষয়ের উপর সংসদ কর্তৃক প্রণীত একটি আইন একটি রাজ্যের উপর ক্ষমতা প্রদান এবং শুল্ক আরোপ করতে পারে, অথবা একটি রাজ্যের উপর কেন্দ্র কর্তৃক ক্ষমতা প্রদান এবং দায়িত্ব আরোপ করার অনুমোদন দিতে পারে, সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি নির্বিশেষে। উল্লেখযোগ্যভাবে একই জিনিস রাজ্য আইনসভা দ্বারা করা যাবে না। From the above, it is clear that the mutual delegation of functions between the center and the state can take place either under an agreement or by a legislation. While the center can use both the methods, a state can use only the first method. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পারস্পরিক কার্যাবলীর প্রতিনিধিত্ব একটি চুক্তির অধীনে বা একটি আইন দ্বারা সঞ্চালিত হতে পারে। যদিও কেন্দ্র উভয় পদ্ধতি ব্যবহার করতে পারে, একটি রাজ্য শুধুমাত্র প্রথম পদ্ধতি ব্যবহার করতে পারে। কোঅপারেশন বিটুইন দি সেন্টার অ্যান্ড স্টেটস। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা। The Constitution contains the following provisions to secure cooperation and coordination between the center and the states.
কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সহযোগিতা এবং সমন্বয় সুরক্ষিত করার জন্য সংবিধানে নিম্নলিখিত বিধানগুলি রয়েছে। The Parliament can provide for the adjudication of any dispute or complaint with respect to the use, distribution and control of waters of any interstate river and river valley. সংসদ যেকোনো আন্তঃরাষ্ট্রীয় নদী ও নদী উপত্যকার পানির ব্যবহার, বণ্টন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যে কোনো বিরোধ বা অভিযোগের বিচারের ব্যবস্থা করতে পারে। The President can establish under Article 263 an interstate council to investigate and discuss subject of common interest between the center and the states. Such a council was set up in 1990. রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে অভিন্ন স্বার্থের বিষয়গুলি তদন্ত ও আলোচনা করার জন্য অনুচ্ছেদ 263 এর অধীনে একটি আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠা করতে পারেন। এ ধরনের একটি কাউন্সিল 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। Full faith and credit is to be given throughout the territory of India to public acts, records and judicial proceedings of the center and every state. কেন্দ্র এবং প্রতিটি রাজ্যের পাবলিক অ্যাক্ট, রেকর্ড এবং বিচারক কার্যক্রমের প্রতি ভারতের সমগ্র অঞ্চল জুড়ে পূর্ণ বিশ্বাস এবং কৃতিত্ব দিতে হবে। The Parliament can appoint an appropriate authority to carry out the purposes of the constitutional provisions relating to the interstate freedom of trade, commerce and intercourse. But no such authority has been appointed so far. আন্তঃরাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য ও মিলনের স্বাধীনতা সম্পর্কিত সাংবিধানিক বিধানের উদ্দেশ্য পূরণের জন্য সংসদ একটি উপযুক্ত কর্তৃপক্ষ নিয়োগ করতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো কর্তৃপক্ষ নিয়োগ করা হয়নি। অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় পরিষেবা। Like in any other federation, the center and the states also have their separate public service called as the central service and the state service respectively. In addition, there are all India service IAS, IPS and IAS. The members of these service occupy top positions or key posts under both the center and the states and serve them by turns. But they are recruited and trained by the center. অন্য যে কোনো ফেডারেশনের মতো কেন্দ্র এবং রাজ্যগুলিরও তাদের পৃথক পাবলিক পরিষেবা রয়েছে যাকে যথাক্রমে কেন্দ্রীয় পরিষেবা এবং রাজ্য পরিষেবাগুলি বলা হয়। এছাড়াও সর্বভারতীয় পরিষেবা রয়েছে আইএএস, আইপিএস এবং আইএফএস। এই পরিষেবাগুলির সদস্যরা কেন্দ্র এবং রাজ্য উভয়ের অধীনে শীর্ষ পদে বা মূল পদ দখল করে এবং পালাক্রমে তাদের পরিবেশন করে। তবে তারা কেন্দ্র দ্বারা নিয়োগ ও প্রশিক্ষণপ্রাপ্ত হয়। These services are controlled jointly by the center and the states. The ultimate control lies with the central government while the immediate control rests with the state governments. এই পরিষেবাগুলি কেন্দ্র এবং রাজ্যগুলির দ্বারা যৌথভাবে নিয়ন্ত্রিত হয়। চূড়ান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে এবং তাৎক্ষণিক নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে। In 1947, Indian Civil Service (ICS) was replaced by IAS and the Indian Police (IP) was replaced by IPS and were recognized by the Constitution as All India Service. In 1966, the Indian Forest Service (IFS) was created as the third All India Service. Article 312 of the Constitution authorizes the Parliament to create new All India Service on the basis of a Rajya Sabha resolution to that effect. 1947 সালে ভারতীয় সিভিল সার্ভিস আইসিএস আইএএস দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং ভারতীয় পুলিশ আইপি আইপিএস দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং সংবিধান দ্বারা সর্বভারতীয় পরিষেবা হিসাবে স্বীকৃত হয়েছিল। 1966 সালে ভারতীয় বন পরিষেবা আইএফএস তৃতীয় সর্বভারতীয় পরিষেবা হিসাবে তৈরি করা হয়েছিল। সংবিধানের 312 অনুচ্ছেদ রাজ্যসভার প্রস্তাবের ভিত্তিতে সংসদকে নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার ক্ষমতা দেয়। Each of these three All India Service, irrespective of their division among different states, form a single service with common rights and status and uniform scales of pay throughout the country. এই তিনটি সর্বভারতীয় পরিষেবার প্রতিটি বিভিন্ন রাজ্যের মধ্যে তাদের বিভাজন নির্বিশেষে সারা দেশে অভিন্ন অধিকার এবং মর্যাদার এবং অভিন্ন বেতনের স্কেল সহ একটি একক পরিষেবা গঠন করে। The All India Service violate the principle of federalism under the Constitution by restricting the autonomy and patronage of the states,
they are supported on the ground that they help in maintaining high standard of administration in the center as well as in the states. They help to ensure uniformity of the administrative system throughout the country, and they facilitate liaison, cooperation, coordination and joint action on the issues of common interest between the center and the states. যদিও সর্বভারতীয় পরিষেবাগুলি রাজ্যগুলির স্বায়ত্তশাসন এবং পৃষ্ঠপোষকতা সীমাবদ্ধ করে সংবিধানের অধীনে ফেডারেলিজমের নীতি লঙ্ঘন করে, তবে তাদের সমর্থন করা হয় এই ভিত্তিতে যে তারা কেন্দ্রের পাশাপাশি প্রশাসনের উচ্চ মান বজায় রাখতে সহায়তা করে। রাজ্য তারা সারা দেশে প্রশাসনিক ব্যবস্থার অভিন্নতা নিশ্চিত করতে সহায়তা করে এবং তারা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে অভিন্ন স্বার্থের বিষয়ে যোগাযোগ, সহযোগিতা, সমন্বয় এবং যৌথ পদক্ষেপের সুবিধা দেয়। While justifying the institution of all India service in the Constituent Assembly, Dr. B.R. Ambedkar observed that the dual polity which is inherent in a federal system is followed in all federations by a dual service. In all federations, there is a federal civil service and a state civil service. The Indian Federation, through a dual polity, will have a dual service, but with one exception. It is recognized that in every country there are certain posts in its administrative setup which might be called strategic from the point of view of maintaining the standard of administration. There can be no doubt that the standard of administration depends upon the caliber of the civil servants who are appointed to the strategic posts. The Constitution provides that without depriving the states of their rights to form their own civil service, there shall be an all India service, recruited on an all India basis with common qualifications, with uniform scale of pay and members of which alone cloud be appointed to those strategic posts throughout the Union. গণপরিষদে সর্বভারতীয় পরিষেবার প্রতিষ্ঠানকে ন্যায্যতা দেওয়ার সময় ডক্টর বি আর আম্বেদকর পর্যবেক্ষণ করেছিলেন যে একটি ফেডারেল ব্যবস্থার অন্তর্নিহিত দ্বৈত রাজনীতি একটি দ্বৈত পরিষেবা দ্বারা সমস্ত ফেডারেশনে অনুসরণ করা হয়। সমস্ত ফেডারেশনে একটি ফেডারেল সিভিল সার্ভিস এবং একটি স্টেট সিভিল সার্ভিস রয়েছে। ভারতীয় ফেডারেশন, যদিও একটি দ্বৈত রাজনীতি, একটি দ্বৈত পরিষেবা থাকবে, তবে একটি ব্যতিক্রম। এটি স্বীকৃত যে প্রতিটি দেশে প্রশাসনিক সেটআপে কিছু নির্দিষ্ট পদ রয়েছে যা প্রশাসনের মান বজায় রাখার দৃষ্টিকোণ থেকে কৌশলগত বলা যেতে পারে। এতে কোন সন্দেহ নেই, প্রশাসনের মান কৌশলগত পদে নিয়োগপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের দক্ষতার উপর নির্ভর করে। সংবিধানে বিধান করা হয়েছে যে রাজ্যগুলিকে তাদের নিজস্ব সিভিল সার্ভিস গঠনের অধিকার থেকে বঞ্চিত না করে একটি সর্বভারতীয় পরিষেবা থাকবে, যাকে নিয়োগ করা হবে সর্বভারতীয় ভিত্তিতে সাধারণ যোগ্যতা, অভিন্ন বেতনের স্কেল সহ এবং যার সদস্যদের একাই সমগ্র ইউনিয়ন জুড়ে সেই কৌশলগত পদগুলিতে নিয়োগ করা যেতে পারে। পাবলিক সার্ভিস কমিশনস। পাবলিক সার্ভিস কমিশন। In the field of public service commissions, the center-state relations are as follows. পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিম্নরূপ। The chairman and members of a state public service commission, who appointed by the governor of the state, can be removed only by the president. একটি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা, যদিও রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হন, শুধুমাত্র রাষ্ট্রপতি দ্বারা অপসারণ করা যেতে পারে। The Parliament can establish a joint state public service commission (JSPSC) for 2 or more states on the request of the state legislatures concerned. The chairman and members of the JSPSC are appointed by the president. সংসদ সংশ্লিষ্ট রাজ্য আইনসভার অনুরোধে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি যৌথ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (JSPSC) প্রতিষ্ঠা করতে পারে। JSPSC এর চেয়ারম্যান ও সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। The Union Public Service Commission (UPSC) can serve the needs of a state on the request of the state governor and with the approval of the president. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) রাজ্যের গভর্নরের অনুরোধে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে একটি রাজ্যের চাহিদা পূরণ করতে পারে।
IV. The UPSC assists the states when requested by two or more states in framing and operating scams of joint recruitment for any service for which candidates possessing special qualifications are required. ইউপিএসসি রাজ্যগুলিকে সাহায্য করে যখন দুই বা ততোধিক রাজ্যের দ্বারা অনুরোধ করা হয় যে কোনো পরিষেবার জন্য বিশেষ যোগ্যতার অধিকারী প্রার্থীদের প্রয়োজন হয় এমন কোনো পরিষেবার জন্য যৌথ নিয়োগের পরিকল্পনা প্রণয়ন এবং পরিচালনার ক্ষেত্রে। ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, সমন্বিত বিচার ব্যবস্থা। ইন্ডিয়া হ্যাজ এ ডুয়াল পলিটি, দেয়ার ইজ নো ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। The Constitution, on the other hand, established an integrated judicial system with the Supreme Court at the top and the state high courts below it. This single system of courts enforces both the central laws as well as the state laws. This is done to eliminate diversities in the remedial procedure. যদিও ভারতে দ্বৈত রাজনীতি আছে, বিচার প্রশাসনের দ্বৈত ব্যবস্থা নেই। অন্যদিকে সংবিধান শীর্ষে সুপ্রিম কোর্ট এবং এর নিচে রাজ্যের উচ্চ আদালতগুলির সাথে একটি সমন্বিত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। আদালতের এই একক ব্যবস্থা কেন্দ্রীয় আইনের পাশাপাশি রাজ্যের আইন উভয়ই প্রয়োগ করে। এটি প্রতিকারমূলক পদ্ধতিতে বৈচিত্র্য দূর করার জন্য করা হয়। The judges of a state high court are appointed by the president in consultation with the Chief Justice of India and the governor of the state. They can also be transferred and removed by the president. একটি রাজ্য হাইকোর্টের বিচারক ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের গভর্নরের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তারা রাষ্ট্রপতি দ্বারা বদলি ও অপসারণও করতে পারেন। The Parliament can establish a common high court for two or more states. For example, Maharashtra and Goa or Punjab and Haryana have a common high court. সংসদ দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি অভিন্ন হাইকোর্ট প্রতিষ্ঠা করতে পারে। উদাহরণস্বরূপ, মহারাষ্ট্র এবং গোয়া বা পাঞ্জাব ও হরিয়ানার একটি সাধারণ হাইকোর্ট আছে। রিলেশনস ডুরিং এমার্জেন্সিস, জরুরি অবস্থার সময় সম্পর্ক। ডুরিং দি অপারেশন অফ এ ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, দি সেন্টার বিকামস এন্টাইটেলড টু গিভ এক্সিকিউটিভ ডিরেকশনস টু এ স্টেট অন এনি ম্যাটার। Thus, the state governments are brought under the complete control of the center, though they are not suspended. একটি জাতীয় জরুরি অবস্থার সময় 352 ধারার অধীনে কেন্দ্র যে কোনো বিষয়ে একটি রাজ্যকে নির্বাহী নির্দেশ দেওয়ার অধিকারী হয়। এইভাবে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়, যদিও তাদের স্থগিত করা হয় না। When the president a rule is imposed in a state under Article 356, the president can assume to himself the functions of the state government and powers vested in the governor or any other executive authority in the state. যখন একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় ধারা 356 এর অধীনে, রাষ্ট্রপতি রাজ্য সরকারের কার্যাবলী এবং রাজ্যের রাজ্যপাল বা অন্য কোনো নির্বাহী কর্তৃপক্ষের উপর অর্পিত ক্ষমতাগুলি নিজের কাছে গ্রহণ করতে পারেন। During the operation of a financial emergency under Article 360, the center can direct the states to observe canons of financial propriety and can give other necessary directions including the reduction of salaries of persons serving in the state. আর্থিক জরুরি অবস্থার সময় 360 ধারার অধীনে কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক স্বচ্ছতার নিয়মগুলি পালন করার নির্দেশ দিতে পারে এবং রাজ্যে কর্মরত ব্যক্তিদের বেতন হ্রাস সহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। আদার প্রভিশনস, অন্যান্য বিধানাবলী। The Constitution contains the following other provisions which enable the center to exercise control over the state administration. সংবিধানে নিম্নলিখিত অন্যান্য বিধান রয়েছে যা কেন্দ্রকে রাজ্য প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করতে সক্ষম করে। Article 355 imposes two duties on the center: A. To protect every state against the external aggression and internal disturbance, and B. To ensure that the government of every state is carried on in accordance with the provisions of the Constitution. অনুচ্ছেদ 355 কেন্দ্রের উপর দুটি দায়িত্ব আরোপ করে: ক. বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে প্রতিটি রাজ্যকে রক্ষা করা, এবং খ. প্রতিটি রাজ্যের সরকার সংবিধানের বিধান অনুসারে পরিচালিত হয় তা নিশ্চিত করা। The governor of a state is appointed by the president. He holds office during the pleasure of the president.
In addition to the constitutional head of the state, the governor acts as an agent of the center in the state. He submits periodical reports to the center about the administrative affairs of the state. একটি রাজ্যের গভর্নর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় তিনি পদে অধিষ্ঠিত হন। রাজ্যের সাংবিধানিক প্রধান ছাড়াও রাজ্যপাল রাজ্যে কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করেন। তিনি রাজ্যের প্রশাসনিক বিষয়ে কেন্দ্রের কাছে পর্যায়ক্রমে রিপোর্ট জমা দেন। The state election commissioner, who appointed by the governor of the state, can be removed only by the president. রাজ্য নির্বাচন কমিশনার, যদিও রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হন, শুধুমাত্র রাষ্ট্রপতি দ্বারা অপসারণ করা যেতে পারে। এক্সট্রা কনস্টিটিউশনাল ডিভাইসেস, সংবিধান বহির্ভূত ডিভাইস। In addition to the above-mentioned constitutional devices, there are extra constitutional devices to promote cooperation and coordination between the center and the states. These include a number of advisory bodies and conferences held at the central level. উপরে উল্লিখিত সাংবিধানিক ডিভাইসগুলি ছাড়াও কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা এবং সমন্বয়কে উন্নীত করার জন্য অতিরিক্ত সাংবিধানিক ডিভাইস রয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্তরে অনুষ্ঠিত বেশ কয়েকটি উপদেষ্টা সংস্থা এবং সম্মেলন। The non-constitutional advisory bodies include the NITIA, which succeeded the Planning Commission, the National Integration Council, the Central Council of Health and Family Welfare, the Central Council of Local Government, the Zonal Councils, the North Eastern Council, the Central Council of Indian Medicine, the Central Council of Homeopathy, the Transport Development Council, the University Grants Commission and so on. অসাংবিধানিক উপদেষ্টা সংস্থাগুলির মধ্যে রয়েছে NITI আয়োগ, যা পরিকল্পনা কমিশনের উত্তরসূরি, জাতীয় সংহতি পরিষদ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদ, স্থানীয় সরকারের কেন্দ্রীয় কাউন্সিল, জোনাল কাউন্সিল, উত্তর পূর্ব কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কাউন্সিল, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং আরও অনেক কিছু। The important conference held either annually or otherwise to facilitate central-state consultation on a wide range of matters are as follows. The Governors' Conference, presided over by the President. The Chief Ministers' Conference, presided over by the Prime Minister. The Chief Secretaries' Conference, presided over by the Cabinet Secretary. The Conference of Inspector General of Police. The Chief Justice Conference, presided over by the Chief Justice of India. The Conference of Vice Chancellors. The Home Ministers Conference, presided over by the Central Home Minister. The Law Ministers Conference, presided over by the Central Law Minister. বিস্তৃত বিষয়ে সেন্টার স্টেট পরামর্শের সুবিধার্থে বার্ষিক বা অন্যথায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সম্মেলনগুলি নিম্নরূপ। গভর্নরদের সম্মেলন, রাষ্ট্রপতির সভাপতিত্বে। মুখ্যমন্ত্রীদের সম্মেলন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। প্রধান সচিবদের সম্মেলন, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে। পুলিশের ইন্সপেক্টর জেনারেলের সম্মেলন। প্রধান বিচারপতির সম্মেলন, ভারতের প্রধান বিচারপতির সভাপতিত্বে। ভাইস চ্যান্সেলরদের সম্মেলন। স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে। আইনমন্ত্রীদের সম্মেলন, কেন্দ্রীয় আইনমন্ত্রীর সভাপতিত্বে। FINANCIALRELATIONS আর্থিক সম্পর্ক। Articles 268 to 293 in Part XII of the Constitution deal with center-state financial relations. Besides this, there are other provisions dealing with the same subject. These together can be studied under the following heads. সংবিধানের XII অংশের 268 থেকে 293 অনুচ্ছেদগুলি কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের সাথে সম্পর্কিত। এগুলি ছাড়াও একই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য বিধান রয়েছে। এগুলি একসাথে নিম্নলিখিত শিরোনামের অধীনে অধ্যয়ন করা যেতে পারে। অলোকেশন অফ ট্যাক্সিং পাওয়ার্স, কর দেওয়ার ক্ষমতা বরাদ্দ। The Constitution divides the taxing powers between the center and the states in the following way. সংবিধান নিম্নলিখিত উপায়ে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর দেওয়ার ক্ষমতাকে ভাগ করে।
The Parliament has exclusive power to levy tax on subjects enumerated in the Union list which are 13 in number. সংসদের ইউনিয়ন তালিকায় গণনা করা বিষয়গুলির উপর কর ধার্য করার একচেটিয়া ক্ষমতা রয়েছে, যা সংখ্যায় 13টি। The state legislature has exclusive power to levy tax on subjects enumerated in the state list which are 18 in number. রাজ্য আইনসভার রাজ্য তালিকায় গণনা করা বিষয়গুলির উপর কর ধার্য করার একচেটিয়া ক্ষমতা রয়েছে, যা সংখ্যায় 18টি। There are no tax entries in the concurrent list. In other words, the concurrent jurisdiction is not available with respect to tax legislation. But, the Act 01 Amendment Act of 2016 has made an exception by making a special provision with respect to goods and service tax. This amendment has conferred concurrent power upon Parliament and state legislatures to make laws governing goods and service tax. সমবর্তী তালিকায় কোনো ট্যাক্স এন্ট্রি নেই। অন্য কথায়, কর আইনের ক্ষেত্রে সমসাময়িক এখতিয়ার পাওয়া যায় না। কিন্তু 2016 সালের 101তম সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা করের ক্ষেত্রে একটি বিশেষ বিধান করে একটি ব্যতিক্রম করেছে। এই সংশোধনীটি পণ্য ও পরিষেবা কর নিয়ন্ত্রণকারী আইন প্রণয়নের জন্য সংসদ এবং রাজ্য বিধানসভাকে একযোগে ক্ষমতা প্রদান করেছে। The residuary power of taxation, that is, the power to impose tax not enumerated in any of the three lists, is vested in the Parliament. Under this provision, the Parliament has imposed gift tax, wealth tax and expenditure tax. করের অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ তিনটি তালিকার কোনোটিতে গণনা করা হয়নি এমন কর আরোপের ক্ষমতা সংসদে ন্যস্ত। এই বিধানের অধীনে সংসদ উপহার কর, সম্পদ কর এবং ব্যয় কর আরোপ করেছে। The Constitution also draws a distinction between the power to levy and collect a tax and the power to appropriate the proceeds of the tax so levied and collected. For example, the income tax is levied and collected by the center but its proceeds are distributed between the center and the states. সংবিধানে ট্যাক্স ধার্য ও সংগ্রহের ক্ষমতা এবং এইভাবে ধার্য ও সংগৃহীত ট্যাক্সের আয় যথাযথ করার ক্ষমতার মধ্যে পার্থক্য করা হয়েছে। উদাহরণস্বরূপ, আয়কর কেন্দ্র দ্বারা ধার্য এবং সংগ্রহ করা হয় তবে এর আয় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হয়। Further, the Constitution has placed the following restrictions on the taxing powers of the states. আরও, সংবিধান রাজ্যগুলির কর দেওয়ার ক্ষমতার উপর নিম্নলিখিত বিধিনিষেধগুলি স্থাপন করেছে। A state legislature can impose tax on professions, trades, callings and employments. But, the total amount of such tax payable by any person should not exceed $2,500 per annum. একটি রাজ্য আইনসভা পেশা, ব্যবসা, কলিং এবং কর্মসংস্থানের উপর কর আরোপ করতে পারে। কিন্তু কোনো ব্যক্তির দ্বারা প্রদেয় এই ধরনের করের মোট পরিমাণ প্রতি বছর $2,500 বেশি হওয়া উচিত নয়। A state legislature is prohibited from imposing a tax on the supply of goods or service or both in the following two cases. একটি রাজ্য আইনসভাকে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে পণ্য বা পরিষেবার সরবরাহ বা উভয়ের উপর কর আরোপ করা নিষিদ্ধ। Where such supply takes place outside the state. B. Where such supply takes place in the course of import or export. Further, the Parliament is empowered to formulate the principles for determining when a supply of goods or service or both takes place outside the state, or in the course of import or export. ক. যেখানে এই জাতীয় সরবরাহ রাজ্যের বাইরে হয়। খ. যেখানে এই ধরনের সরবরাহ আমদানি বা রপ্তানির সময় ঘটে। অধিকন্তু, রাষ্ট্রের বাইরে পণ্য বা পরিষেবার সরবরাহ বা উভয়ই কখন আমদানি বা রপ্তানির সময় সংঘটিত হয় তা নির্ধারণের জন্য সংসদকে নীতিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। A state legislature can impose tax on the consumption or sale of electricity. But, no tax can be imposed on the consumption or sale of electricity which is A. consumed by the center or sold to the center, or B. consumed in the construction, maintenance or operation of any railway by the center or by the concerned railway company or sold to the center or the railway company for the same purpose. একটি রাজ্য আইনসভা বিদ্যুতের ব্যবহার বা বিক্রয়ের উপর কর আরোপ করতে পারে।
কিন্তু বিদ্যুতের ব্যবহার বা বিক্রয়ের উপর কোন কর আরোপ করা যাবে না যা ক কেন্দ্র ব্যবহার করে বা কেন্দ্রের কাছে বিক্রি করে, বা খ কেন্দ্র বা সংশ্লিষ্ট রেলওয়ে কোম্পানি দ্বারা কোনো রেলপথের নির্মাণ, রক্ষণাবেক্ষণ বা পরিচালনায় খরচ করা হয় বা একই উদ্দেশ্যে কেন্দ্র বা রেলওয়ে কোম্পানির কাছে বিক্রি করা হয়। IV, a state legislature can impose a tax in respect of any water or electricity stored, generated, consumed, distributed or sold by any authority established by Parliament for regulating or developing any interstate river or river valley. But such a law, to be effective, should be reserved for the President's consideration and receive his assent. IV, কোনো আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকা নিয়ন্ত্রণ বা উন্নয়নের জন্য সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ কর্তৃক সঞ্চিত, উৎপন্ন, ব্যবহৃত, বিতরণ বা বিক্রি করা কোনো জল বা বিদ্যুতের ক্ষেত্রে কোনো রাজ্য আইনসভা কর আরোপ করতে পারে। কিন্তু এই ধরনের একটি আইন কার্যকর হওয়ার জন্য রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত হওয়া উচিত এবং তার সম্মতি গ্রহণ করা উচিত। ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রিভেনিউজ, কর রাজস্ব বণ্টন। The 80th Amendment Act of 2000 and the 101 Amendment Act of 2016 have introduced major changes in the scheme of the distribution of tax revenues between the center and the states. 2000 সালের 80তম সংশোধনী আইন এবং 2016 সালের 101তম সংশোধনী আইন কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব বণ্টনের স্কিমে বড় পরিবর্তন এনেছে। The 80th Amendment was enacted to give effect to the recommendations of the 10th Finance Commission. The Commission recommended that out of the total income obtained from certain central tax and duties, 29% should go to the states. This is known as the Alternative Scheme of Devolution and came into effect retrospectively from April 1996. This amendment has brought several central tax and duties like corporation tax and customs duties at par with income tax, tax on income other than agricultural income, as far as their constitutionally mandated sharing with the states is concerned. 80তম সংশোধনী 10তম অর্থ কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য প্রণীত হয়েছিল। কমিশন সুপারিশ করেছে যে নির্দিষ্ট কিছু কেন্দ্রীয় কর এবং শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের মধ্যে 29% রাজ্যগুলিতে যাওয়া উচিত। এটি অল্টারনেটিভ স্কিম অফ ডিভলিউশন নামে পরিচিত এবং এটি 1 এপ্রিল 1996 থেকে পূর্ববর্তীভাবে কার্যকর হয়। এই সংশোধনীর ফলে কর্পোরেশন ট্যাক্স এবং শুল্কের মতো বেশ কয়েকটি কেন্দ্রীয় কর এবং শুল্ক আয়করের কৃষি আয় ব্যতীত অন্য আয়ের উপর কর সমতুল্য আনা হয়েছে। যতদূর রাজ্যগুলির সাথে তাদের সাংবিধানিকভাবে বাধ্যতামূলক ভাগাভাগি সম্পর্কিত। The 101 Amendment has paved the way for the introduction of a new tax regime, i.e. Goods and Service Tax (GST) in the country. 101তম সংশোধনী দেশে একটি নতুন কর ব্যবস্থা যেমন পণ্য ও পরিষেবা কর (GST) প্রবর্তনের পথ প্রশস্ত করেছে। Accordingly, the amendment conferred concurrent taxing powers upon the Parliament and the state legislatures to make laws for levying GST on every transaction of supply of goods or service or both. The GST replaced a number of indirect tax levied by the union and the state governments and is intended to remove cascading effect of tax and provide for a common national market for goods and service. তদনুসারে সংশোধনীটি পণ্য বা পরিষেবা বা উভয়ের সরবরাহের প্রতিটি লেনদেনের উপর জিএসটি ধার্য করার জন্য আইন প্রণয়নের জন্য সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিকে একযোগে কর দেওয়ার ক্ষমতা প্রদান করেছে। জিএসটি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি দ্বারা আরোপিত বেশ কয়েকটি পরোক্ষ করের প্রতিস্থাপন করেছে এবং করের ক্যাসকেডিং প্রভাব অপসারণ এবং পণ্য ও পরিষেবাগুলির জন্য একটি সাধারণ জাতীয় বাজারের ব্যবস্থা করার উদ্দেশ্যে করা হয়েছে। The amendment provided for subsuming of various central indirect tax and levies such as I. Central excise duty, II. Additional excise duties, III. Excise duty levied under the Medicinal and Toilet Preparations, Excise Duties Act 1955, IV. Service tax, V. Additional customs duty commonly known as countervailing duty, VI. Special additional duty of customs, and VI. Central surcharges and cesses so far as they related to the supply of goods and service.
সংশোধনীটি বিভিন্ন কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক যেমন কেন্দ্রীয় আবগারি শুল্ক অতিরিক্ত আবগারি শুল্ক ঔষধ ও টয়লেট প্রস্তুতি আবগারি শুল্ক আইন 1955 এর অধীনে ধার্য আবগারি শুল্ক অন্তর্ভুক্ত করার জন্য সরবরাহ করা হয়েছে। পরিষেবা কর অতিরিক্ত শুল্ক যা সাধারণত কাউন্টারভেলিং ডিউটি নামে পরিচিত, কাস্টমসের বিশেষ অতিরিক্ত শুল্ক এবং কেন্দ্রীয় সারচার্জ এবং শেষ যতদূর তারা পণ্য ও পরিষেবা সরবরাহের সাথে সম্পর্কিত। Similarly, the amendment provided for subsuming of state value-added tax, sales tax, entertainment tax other than the tax levied by the local bodies, central sales tax levied by the center and collected by the states, octroi and entry tax, purchase tax, luxury tax, tax on lottery, betting and gambling, and state surcharges and cesses insofar as they related to the supply of goods and service. একইভাবে রাষ্ট্রীয় মূল্য সংযোজন কর, বিক্রয় কর, বিনোদন কর, স্থানীয় সংস্থাগুলির দ্বারা আরোপিত কর ব্যতীত কেন্দ্রীয় বিক্রয় কর কেন্দ্র কর্তৃক আরোপিত এবং সংগৃহীত রাজ্যগুলি, অক্রয় এবং এন্ট্রি ট্যাক্স, ক্রয় কর, বিলাস কর, লটারি, বাজি এবং জুয়া খেলার উপর কর এবং রাজ্য সারচার্জ এবং শেষ যতদূর তারা সম্পর্কিত পণ্য এবং পরিষেবা সরবরাহ। Further, the amendment related Article 268A as well as Entry 92C in the Union list, both were dealing with service tax. They were added earlier by the 88th Amendment Act of 2003. The service tax was levied by the center but collected and appropriated by both the center and the states. আরও, সংশোধনীটি 268 অনুচ্ছেদ এবং ইউনিয়ন তালিকায় এন্ট্রি 92C মুছে দিয়েছে, উভয়ই পরিষেবা কর নিয়ে কাজ করছিল। এগুলিকে 2003 সালের 88তম সংশোধনী আইন দ্বারা আগে যুক্ত করা হয়েছিল। পরিষেবা কর কেন্দ্র দ্বারা ধার্য করা হয়েছিল কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ের দ্বারাই সংগ্রহ ও বরাদ্দ করা হয়েছিল। After the above two amendments, the 80th Amendment and Act 01STONE Amendment, the present position with respect to the distribution of tax revenues between the center and the states is as follows. উপরোক্ত দুটি সংশোধনীর পরে অর্থাৎ 80তম সংশোধনী এবং 101তম সংশোধন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে বর্তমান অবস্থান নিম্নরূপ। Tax levied by the center but collected and appropriated by the states Article 268. This category includes the stamp duties on bills of exchange, checks, promissory notes, policies of insurance, transfer of shares and others. কেন্দ্র কর্তৃক আরোপিত কর কিন্তু রাজ্যের দ্বারা সংগৃহীত এবং প্রযোজ্য। অনুচ্ছেদ 268 এই বিভাগে বিনিময় বিল, চেক, প্রতিশ্রুতি নোট, বীমা নীতি, শেয়ার স্থানান্তর এবং অন্যান্যের উপর স্ট্যাম্প শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। The proceeds of these duties levied within any state do not form a part of the consolidated fund of India, but are assigned to that state. কোনো রাজ্যের মধ্যে ধার্য করা এই শুল্কগুলি রায় ভারতের একত্রিত তহবিলের একটি অংশ গঠন করে না, তবে সেই রাজ্যকে বরাদ্দ করা হয়। Tax levied and collected by the center but assigned to the states Article 269. The following tax fall under this category. কেন্দ্র কর্তৃক ধার্য ও সংগৃহীত কিন্তু রাজ্যগুলিতে বরাদ্দকৃত কর, ধারা 269। নিম্নলিখিত করগুলি এই বিভাগের অধীনে পড়ে। Tax on the sale or purchase of goods other than newspapers in the course of interstate trade or commerce. Tax on the consignment of goods in the course of interstate trade or commerce. আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় পণ্যের বিক্রয় বা ক্রয়ের উপর কর, সংবাদপত্র ব্যতীত। আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় পণ্যের চালানোর উপর কর। The net proceeds of these tax do not form a part of the consolidated fund of India. They are assigned to the concerned states in accordance with the principles laid down by the Parliament. এই করের নিট আয় ভারতের একত্রিত তহবিলের একটি অংশ গঠন করে না। সংসদ কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসারে এগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে অর্পণ করা হয়।
Levy and collection of goods and service tax in course of interstate trade or commerce Article 269 A, the goods and service tax GST on supplies in the course of interstate trade or commerce are levied and collected by the center. But this tax is divided between the center and the states in the manner provided by Parliament on the recommendations of the GST Council. Further, the Parliament is also authorized to formulate the principles for determining the place of supply, and when a supply of goods or service or both takes place in the course of interstate trade or commerce. আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের কোর্সে পণ্য ও পরিষেবা কর আদায় এবং সংগ্রহ ধারা 269 এ আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় সরবরাহের উপর পণ্য ও পরিষেবা কর জিএসটি আরোপ করা হয় এবং সংগ্রহ করা হয় কেন্দ্র দ্বারা। কিন্তু জিএসটি কাউন্সিলের সুপারিশে সংসদের দেওয়া পদ্ধতিতে এই কর কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ভাগ করা হয়েছে। তদুপরি আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় যখন পণ্য বা পরিষেবা বা উভয়ের সরবরাহ ঘটে তখন সরবরাহের স্থান নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়নের জন্য সংসদ অনুমোদিত। Tax levied and collected by the center but distributed between the center and the states Article 270 This category includes all tax and duties referred to in the union list except the following. কেন্দ্র কর্তৃক ধার্য ও সংগৃহীত কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিতরণ করা হয় অনুচ্ছেদ 270 এই বিভাগে নিম্নলিখিতগুলি ছাড়া ইউনিয়ন তালিকায় উল্লেখ করা সমস্ত কর এবং শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। Duties and tax referred to in Articles 268, 269 and 269 A, mentioned above. Surcharge on tax and duties referred to in Article 271, mentioned below, and any cess levied for specific purposes. শুল্ক এবং কর ধারা 268, 269 এবং 269 এ উপরে উল্লিখিত কর এবং শুল্কের উপর সারচার্জ ধারা 271 নিচে উল্লিখিত এবং নির্দিষ্ট উদ্দেশ্যে আরোপিত কোনো শেষ। The manner of distribution of the net proceeds of these tax and duties is prescribed by the President on the recommendation of the Finance Commission. এই কর ও শুল্কের নিট আয়ের বণ্টনের পদ্ধতি অর্থ কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয়। Surcharge on certain tax and duties for purposes of the center Article 271 The Parliament can at any time levy the surcharges on tax and duties referred to in Articles 269 and 270 mentioned above. The proceeds of such surcharges go to the center exclusively. In other words, the states have no share in these surcharges. কেন্দ্রের উদ্দেশ্যের জন্য কিছু কর এবং শুল্কের উপর সারচার্জ অনুচ্ছেদ 271 সংসদ যে কোনো সময় ধারা 269 এবং 270 উপরে উল্লিখিত কর এবং শুল্কের উপর সারচার্জ ধার্য করতে পারে। এই ধরনের সারচার্জের আয়ের একচেটিয়াভাবে কেন্দ্রে যায়। অন্য কথায় এই সারচার্জগুলিতে রাজ্যগুলির কোনো অংশ নেই। However, the goods and service tax (GST) is exempted from this surcharge. In other words, this surcharge can not be imposed on the GST. তবে এই সারচার্জ থেকে পণ্য ও পরিষেবা কর জিএসটি ছাড় দেওয়া হয়েছে। অন্য কথায় এই সারচার্জ জিএসটি এর উপর আরোপ করা যাবে না। If tax levied and collected and retained by the states, these are the tax belonging to the states exclusively. They are enumerated in the state list and are 18 in number. These are রাজ্যগুলি দ্বারা ধার্য করা এবং সংগ্রহ করা এবং ধরে রাখা কর এইগুলি একচেটিয়াভাবে রাজ্যগুলির অন্তর্গত কর তারা রাজ্য তালিকায় গণনা করা হয়েছে এবং সংখ্যায় 18 জন। এইগুলো ল্যান্ড রেভিনিউ, ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম, ডিউটিস ইন রেসপেক্ট অফ সাকসেশন টু এগ্রিকালচারাল ল্যান্ড, এস্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ এগ্রিকালচারাল ল্যান্ড, ট্যাক্স অন ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস, ট্যাক্স অন মিনারেল রাইটস, ডিউটিস অফ এক্সিজ অন অ্যালকাহলিক লিকার্স ফর হিউম্যান কনজুমশন, অপিয়াম, ইন্ডিয়ান হেম্প অ্যান্ড আদার নার্কোটিক ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স, but not including medicinal and toilet preparations containing alcohol or narcotics, tax on the consumption or sale or electricity, tax on the sale of petroleum crude, high-speed diesel, motor spirit commonly known as petrol, natural gas, aviation turbine fuel and alcoholic liquor for human consumption,
but not including sale in the course of interstate trade or commerce or sale in the course of international trade or commerce of such goods, X tax on goods and passengers carried by road or inland waterways, XC tax on vehicles, XII tax on animals and boats, XII tolls, XIV tax on professions, trades, callings and employments, XAV capitation tax, XV tax on entertainments and amusements to the extent levied and collected by a panchayat or a municipality or a regional council or a district council, XVI stamp duty on documents, except those specified in the union list, and XVI fees on the matters enumerated in the state list except court fees. ভূমি রাজস্ব, কৃষি আয়ের উপর কর, কৃষি জমির উত্তরাধিকার সংক্রান্ত দায়িত্ব, কৃষি জমির ক্ষেত্রে এস্টেট শুল্ক, জমি এবং ভবনের উপর কর, খনিজ অধিকারের উপর কর, মানুষের ব্যবহারের জন্য অ্যালকোহলযুক্ত মদের উপর আবগারি শুল্ক, আফিম, ভারতীয় শণ এবং অন্যান্য মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য, কিন্তু অ্যালকোহল বা মাদকদ্রব্য ধারণকারী ঔষধ এবং টয়লেট প্রস্তুতি অন্তর্ভুক্ত নয়, ব্যবহার বা বিক্রয় বা বিদ্যুতের উপর কর, পেট্রোলিয়াম ক্রুড, হাই স্পিড ডিজেল, মোটর স্পিরিট, সাধারণত পেট্রোল নামে পরিচিত, প্রাকৃতিক গ্যাস, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল এবং মানুষের ব্যবহারের জন্য অ্যালকোহলযুক্ত মদের বিক্রয়ের উপর কর, তবে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের সময় বিক্রয় অন্তর্ভুক্ত নয় বা এই ধরনের পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য বা বাণিজ্যের সময় বাণিজ্য বা বিক্রয়, সড়ক বা অভ্যন্তরীণ নৌপথে বহন করা পণ্য এবং যাত্রীদের উপর কর, এক্সি, যানবাহনের উপর কর, এক্সআইআই, পশু এবং নৌকার উপর কর, এক্সআইআই, টোল, এক্সআইভি, পেশা, ব্যবসা, কলিং এবং কর্মসংস্থানের উপর কর, এক্সএভি, ক্যাপিটেশন কর, এক্সভি, একটি পঞ্চায়েত বা একটি পৌরসভা বা একটি আঞ্চলিক পরিষদ বা একটি জেলা পরিষদ দ্বারা ধার্য এবং সংগৃহীত পরিমাণে বিনোদন এবং বিনোদনের উপর কর, এক্সভাইআই, নথির উপর স্ট্যাম্প শুল্ক, ইউনিয়ন তালিকায় উল্লেখ করা ছাড়া, এবং এক্সভাইআই, রাজ্যের তালিকায় গণনা করা বিষয়গুলির উপর ফি, কোর্ট ফি ছাড়া। ডিস্ট্রিবিউশন অফ নন ট্যাক্স রিভেনিউজ ও কর রাজস্ব বন্টন। দি সেন্টের, রাজ্য। The receipts from the following form the major sources of non-tax revenues of the center: posts and telegraphs, railways, banking, broadcasting, coinage and currency, central public sector enterprises, estate and labs, and others. নিম্নলিখিত থেকে প্রাপ্ত প্রাপ্তিগুলি কেন্দ্রের কর বহির্ভূত রাজস্বের প্রধান উৎস: পোস্ট এবং টেলিগ্রাফ, রেলপথ, ব্যাংকিং, সম্প্রচার, মুদ্রা এবং মুদ্রা, কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ, এস্টেট এবং ল্যাবস, এবং অন্যান্য। দি স্টেটস, রাজ্য। The receipts from the following form the major sources of non-tax revenues of the states: irrigation, forests, fisheries, state public sector enterprises, estate and labs, and others. নিম্নলিখিত থেকে প্রাপ্ত প্রাপ্তিগুলি রাজ্যগুলির কর বহির্ভূত রাজস্বের প্রধান উৎসগুলি গঠন করে: সেচ, বন, মৎস্য, রাষ্ট্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, এস্টেট এবং ল্যাবস, এবং অন্যান্য। গ্রান্টস ইন এইড টু দি স্টেটস, রাজ্যগুলিতে অনুদান ইন এইড, বেসিস শেয়ারিং অফ ট্যাক্স বিটুইন দি সেন্টার অ্যান্ড দি স্টেটস। দি কনস্টিটিউশন প্রভিডস ফর গ্রান্টস ইন এইড টু দি স্টেটস ফ্রম দি সেন্ট্রাল রিসোর্সেস। There are two types of grants in AD: statutory grants and discretionary grants. কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে করের ভাগাভাগি ছাড়াও, সংবিধান কেন্দ্রীয় সংস্থান থেকে রাজ্যগুলিকে অনুদান সহায়তা প্রদান করে। দুই ধরনের অনুদান ইন এইড, যেমন সংবিধিবদ্ধ অনুদান এবং বিবেচনামূলক অনুদান। স্ট্যাটুটরি গ্রান্টস, সংবিধিবদ্ধ অনুদান। Article 275 empowers the Parliament to make grants to the states which are in need of financial assistance and not to every state. Also, different sums may be fixed for different states. These sums are charged on the Consolidated Fund of India every year. অনুচ্ছেদ 275 সংসদকে সেই রাজ্যগুলিকে অনুদান দেওয়ার ক্ষমতা দেয় যেগুলি আর্থিক সহায়তার প্রয়োজন এবং প্রতিটি রাজ্যকে নয়। এছাড়াও, বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন রাশি নির্ধারণ করা যেতে পারে। এই অর্থগুলি প্রতি বছর ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হয়।
Apart from this general provision, the Constitution also provides for specific grants for promoting the welfare of the scheduled tribes in a state or for raising the level of administration of the scheduled area in a state including the state of Assam. এই সাধারণ বিধান ছাড়াও সংবিধান একটি রাজ্যে তফসিলি উপজাতিদের কল্যাণ প্রচারের জন্য বা আসাম রাজ্য সহ একটি রাজ্যে তফসিলি এলাকার প্রশাসনের স্তর বাড়ানোর জন্য নির্দিষ্ট অনুদানেরও ব্যবস্থা করে। The statutory grants under Article 275, both general and specific, are given to the states on the recommendation of the Finance Commission. 275 ধারার অধীনে সংবিধিবদ্ধ অনুদান, সাধারণ এবং নির্দিষ্ট উভয়ই, অর্থ কমিশনের সুপারিশে রাজ্যগুলিকে দেওয়া হয়। ডিসক্রিশনারি গ্রান্টস, বিবেচনামূলক অনুদান। Article 282 empowers both the center and the states to make any grants for any public purpose, even if it is not within their respective legislative competence. Under this provision, the center makes grants to the states. অনুচ্ছেদ 282 কেন্দ্র এবং রাজ্য উভয়কেই কোনো জনসাধারণের উদ্দেশ্যে অনুদান দেওয়ার ক্ষমতা দেয়, এমনকি তা তাদের নিজ নিজ আইন প্রণয়নের ক্ষমতার মধ্যে না থাকলেও। এই বিধানের অধীনে কেন্দ্র রাজ্যগুলিকে অনুদান দেয়। These grants are also known as discretionary grants, the reason being that the center is under no obligation to give these grants and the matter lies within its discretion. These grants have a twofold purpose: to help the state financially to fulfill plan targets, and to give some leverage to the center to influence and coordinate state action to effectuate the national plan. এই অনুদানগুলি বিবেচনামূলক অনুদান হিসাবেও পরিচিত, কারণ এই অনুদান দেওয়ার জন্য কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই এবং বিষয়টি তার বিবেচনার মধ্যেই রয়েছে। এই অনুদানগুলির একটি দ্বিগুণ উদ্দেশ্য রয়েছে: পরিকল্পনার লক্ষ্যগুলি পূরণ করতে রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করা এবং জাতীয় পরিকল্পনা কার্যকর করার জন্য রাজ্যের ক্রিয়াকলাপকে প্রভাবিত ও সমন্বয় করতে কেন্দ্রকে কিছু লিভারেজ দেওয়া। আদার গ্রান্টস, অন্যান্য অনুদান। The Constitution also provided for a third type of grants in AD, but for a temporary period. Thus, a provision was made for grants in lieu of export duties on jute and jute products to the states of Assam, Bihar, Orissa and West Bengal. These grants were to be given for a period of 10 years from the commencement of the Constitution. These sums were charged on the Consolidated Fund of India and were made to the states on the recommendation of the Finance Commission. সংবিধানে তৃতীয় ধরনের অনুদানের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু সাময়িক সময়ের জন্য। এইভাবে আসাম, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি শুল্কের পরিবর্তে অনুদানের বিধান করা হয়েছিল। এই অনুদানগুলি সংবিধানের সূচনা থেকে 10 বছরের জন্য দেওয়া হবে। এই অর্থগুলি ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হয়েছিল এবং অর্থ কমিশনের সুপারিশে রাজ্যগুলিতে করা হয়েছিল। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, পণ্য ও সেবা কর কাউন্সিল। The smooth and efficient administration of the goods and service tax (GST) requires a cooperation and coordination between the center and the states. In order to facilitate this consultation process, the 101 Amendment Act of 2016 provided for the establishment of a Goods and Service Tax Council or the GST Council. পণ্য ও পরিষেবা করের জিএসটি মসৃণ এবং দক্ষ প্রশাসনের জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে একটি সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন। এই পরামর্শ প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য 2016 সালের 101তম সংশোধনী আইন একটি পণ্য ও পরিষেবা কর কাউন্সিল বা জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠার জন্য প্রদান করেছে। আর্টিকেল 279 এম্পাওয়ারেড দি প্রেসিডেন্ট টু কনস্টিটিউট এ জিএসটি কাউন্সিল বাই অ্যান অর্ডার। The Council is a joint forum of the center and the states. It is required to make recommendations to the center and the states on the following matters. অনুচ্ছেদ 279 রাষ্ট্রপতিকে একটি আদেশের মাধ্যমে একটি জিএসটি কাউন্সিল গঠনের ক্ষমতা দিয়েছে। কাউন্সিল কেন্দ্র ও রাজ্যগুলির একটি যৌথ ফোরাম। নিম্নলিখিত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলির কাছে সুপারিশ করা প্রয়োজন। The tax, cesses and surcharges levied by the center, the states and the local bodies that allowed get merged in GST. কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় সংস্থাগুলি দ্বারা ধার্য কর, উপকর এবং সারচার্জগুলি যেগুলি জিএসটিতে একীভূত হবে।
B. The goods and service that may be subjected to GST or exempted from GST. জিএসটি এর অধীন বা জিএসটি থেকে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও পরিষেবাগুলি। সি. মডেল জিএসটি লস, প্রিন্সিপলস অফ লিভি, অ্যাপোর্চমেন্ট অফ জিএসটি লিভিড অন সাপ্লিস ইন দি কোর্স অফ ইন্টারস্টেট ট্রেড অর কমার্স অ্যান্ড দি প্রিন্সিপলস দ্যাট গভর্ন দি প্লেস অফ সাপ্লাই। মডেল জিএসটি আইন, ধার্যের নীতি, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য বা বাণিজ্যের সময় সরবরাহের উপর ধার্য জিএসটি বণ্টন এবং সরবরাহের স্থানকে নিয়ন্ত্রণ করে এমন নীতিগুলি। The threshold limit of turnover below which goods and service may be exempted from GST. টার্নওভারের থ্রেশহোল্ড সীমা যার নিচে জিএসটি থেকে পণ্য ও পরিষেবাগুলি ছাড় দেওয়া যেতে পারে। The rates including floor rates with bands of GST. জিএসটি ব্যান্ড সহ ফ্লোর রেট সহ রেট। If any special rate or rates for a specified period to raise additional resources during any natural calamity or disaster. কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্যোগের সময় অতিরিক্ত সম্পদ সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো বিশেষ হার বা হার। ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন। আর্টিকেল 280 provides for a finance commission as a quasi-judicial body. It is constituted by the president every 5th year or even earlier. ধারা 280 একটি আধা বিচারক সংস্থা হিসাবে একটি অর্থ কমিশনের জন্য বিধান করে, এটি রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর বা তারও আগে গঠিত হয়। It is required to make recommendations to the president on the following matters. নিম্নলিখিত বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা প্রয়োজন। The distribution of the net proceeds of tax to be shared between the center and the states, and the allocation between the states, the respective shares of such proceeds. কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ভাগ করতে হবে এমন করের নিট আয়ের বণ্টন এবং রাজ্যগুলির মধ্যে বরাদ্দ, এই জাতীয় আয়ের সংশ্লিষ্ট শেয়ার। The principles which should govern the grants in aid to the states by the center, i.e., out of the consolidated fund of India. যে নীতিগুলি কেন্দ্রের দ্বারা রাজ্যগুলিকে অনুদান প্রদান করা উচিত, অর্থাৎ ভারতের একত্রিত তহবিলের বাইরে। The measures needed to augment the consolidated fund of a state to supplement the resources of the panchayats and the municipalities in the state on the basis of the recommendations made by the State Finance Commission. রাজ্য অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যের পঞ্চায়েত এবং পৌরসভাগুলির সম্পদের পরিপূরক করার জন্য একটি রাজ্যের একত্রিত তহবিল বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি। Any other matter referred to it by the President in the interests of sound finance. অর্থায়নের স্বার্থে রাষ্ট্রপতি কর্তৃক উল্লিখিত অন্য কোনো বিষয়। Till 1960, the Commission also shall state the amounts paid to the states of Assam, Bihar, Orissa and West Bengal in lieu of assignment of any share of the net proceeds in each year of export duty on jute and jute products. 1960 সাল পর্যন্ত কমিশন পাট ও পাটজাত পণ্যের রপ্তানি শুল্কের প্রতিটি বছরে নেট আয়ের যে কোনো অংশের বরাদ্দের পরিবর্তে আসাম, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যগুলিকে প্রদত্ত পরিমাণের পরামর্শ দিয়েছে। The Constitution envisages the Finance Commission as the balancing heel of fiscal federalism in India. সংবিধান ভারতে রাজস্ব ফেডারেলিজমের ভারসাম্যমূলক চাকা হিসাবে অর্থ কমিশনকে কল্পনা করে। Protection of the states' interest. রাষ্ট্রের স্বার্থ রক্ষা। To protect the interest of states in the financial constitution lays down that the following bills can be introduced in the matters, the parliament only on the recommendation of the president. আর্থিক সংবিধানে রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য সংসদে শুধুমাত্র রাষ্ট্রপতির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত বিলগুলি পেশ করা যেতে পারে। A bill which imposes or varies any tax or duty in which states are interested. একটি বিল যা কোনো কর বা শুল্ক আরোপ করে বা পরিবর্তন করে যেখানে রাজ্যগুলি আগ্রহী। A bill which varies the meaning of the expression agricultural income as defined for the purposes of the enactments relating Indian income tax. একটি বিল যা ভারতীয় আয়কর সম্পর্কিত আইনের উদ্দেশ্যে সংজ্ঞায়িত কৃষি আয় অভিব্যক্তির অর্থের পরিবর্তন করে। A bill which affects the principles on which money are or may be distributable to states. একটি বিল যা সেই নীতিগুলিকে প্রভাবিত করে যার ভিত্তিতে অর্থগুলি রাজ্যগুলিতে বিতরণযোগ্য বা বিতরণযোগ্য হতে পারে। A bill which imposes any surcharge on any specified tax or duty for the purpose of the center.
একটি বিল যা কেন্দ্রের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট কর বা শুল্কের উপর কোনো সারচার্জ আরোপ করে। The expression tax or duty in which states are interested means a tax or duty the whole or part of the net proceeds whereof are assigned to any state, or b a tax or duty by reference to the net proceeds whereof sums are for the time being payable out of the consolidated fund of India to any state. অভিব্যক্তি কর বা শুল্ক যেখানে রাজ্যগুলি আগ্রহী, এর অর্থ হল ক একটি কর বা শুল্ক সম্পূর্ণ বা নেট আয়ের আংশিক যা কোন রাষ্ট্রকে বরাদ্দ করা হয়, বা খ একটি কর বা শুল্ক নেট আয়ের রেফারেন্স দ্বারা যার অর্থগুলি আপাতত প্রদেয় ভারতের একত্রিত তহবিলের বাইরে যে কোনো রাজ্যে। The fetch net proceeds means the proceeds of a tax or a duty minus the cost of collection. The net proceeds of a tax or a duty in any area is to be ascertained and certified by the Comptroller and Auditor General of India. His certificate is final. এটায় শব্দগুচ্ছের অর্থ হল কর বা শুল্কের আয়কে বিয়োগ করে সংগ্রহের খরচ। যে কোনো ক্ষেত্রে কর বা শুল্কের নিট আয় ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল দ্বারা নিশ্চিত ও প্রত্যয়িত হতে হবে। তার সার্টিফিকেট চূড়ান্ত। বরোয়িং বাই দি সেন্টার অ্যান্ড দি স্টেটস, কেন্দ্র এবং রাজ্যগুলি দ্বারা ঋণ নেওয়া। দি কনস্টিটিউশন মেক্স দি ফলোয়িং প্রভিশনস উইথ রিগার্ড টু দি বরোয়িং পাওয়ার্স অফ দি সেন্টার অ্যান্ড দি স্টেটস। কেন্দ্র এবং রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতার বিষয়ে সংবিধান নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। The central government can borrow either within India or outside upon the security of the Consolidated Fund of India or can give guarantees, but both within the limits fixed by the Parliament. So far, no such law has been enacted by the Parliament. কেন্দ্রীয় সরকার ভারতের একত্রিত তহবিলের নিরাপত্তার উপর ভারতের মধ্যে বা বাইরে ঋণ নিতে পারে বা গ্যারান্টি দিতে পারে, তবে উভয়ই সংসদ দ্বারা নির্ধারিত সীমার মধ্যে। এখন পর্যন্ত এ ধরনের কোনো আইন সংসদ প্রণয়ন করেনি। Similarly, a state government can borrow within India and not abroad upon the security of the consolidated fund of the state or can give guarantees, but both within the limits fixed by the legislature of that state. একইভাবে একটি রাজ্য সরকার রাজ্যের একত্রিত তহবিলের সুরক্ষার ভিত্তিতে ভারতের মধ্যে এবং বিদেশে নয় ঋণ নিতে পারে বা গ্যারান্টি দিতে পারে, তবে উভয়ই সেই রাজ্যের আইনসভা দ্বারা নির্ধারিত সীমার মধ্যে। The central government can make loans to any state or give guarantees in respect of loans raised by any state. Any sums required for the purpose of making such loans are to be charged on the Consolidated Fund of India. কেন্দ্রীয় সরকার যে কোনো রাজ্যকে ঋণ দিতে পারে বা যে কোনো রাজ্যের ঋণের ক্ষেত্রে গ্যারান্টি দিতে পারে। এই ধরনের ঋণ তৈরির উদ্দেশ্যে প্রয়োজনীয় যে কোনো অর্থ ভারতের একত্রিত তহবিলে চার্জ করা হবে। A state cannot raise any loan without the consent of the center if there is still outstanding any part of a loan made to the state by the center or in respect of which a guarantee has been given by the center. একটি রাজ্য কেন্দ্রের সম্মতি ব্যতীত কোনো ঋণ তুলতে পারে না, যদি কেন্দ্রের দ্বারা রাজ্যকে দেওয়া ঋণের কোনো অংশ এখনও বকেয়া থাকে বা কেন্দ্রের দ্বারা একটি গ্যারান্টি দেওয়া হয়। ইন্টার গভর্নমেন্টাল ট্যাক্স ইমিউনিটিস, আন্তঃসরকারি ট্যাক্স ইমিউনিটিস। Like any other federal constitution, the Indian Constitution also contains the rule of immunity from mutual taxation, and makes the following provisions in this regard. অন্যান্য ফেডারেল সংবিধানের মতো ভারতীয় সংবিধানেও পারস্পরিক কর থেকে অনাক্রম্যতার নিয়ম রয়েছে এবং এই বিষয়ে নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। Exemption of central property from state taxation, রাজ্যের কর থেকে কেন্দ্রীয় সম্পত্তি ছাড়। The property of center is exempted from all tax imposed by a state or any authority within a state like municipalities, district boards, panchayats and so on. But the Parliament is empowered to remove this ban. The word property includes lands, buildings, chattels, shares, derivatives, everything that has a money value, and every kind of property movable or immovable and tangible or intangible. Further, the property may be used for sovereign, like armed forces or commercial purposes. কেন্দ্রের সম্পত্তি একটি রাজ্য বা পৌরসভা, জেলা বোর্ড, পঞ্চায়েত ইত্যাদির মতো রাজ্যের মধ্যে যে কোনো কর্তৃপক্ষ দ্বারা আরোপিত সমস্ত কর থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অপসারণের ক্ষমতা সংসদের রয়েছে।
সম্পত্তি শব্দের মধ্যে রয়েছে জমি, দালান কোঠা, শেয়ার, ঋণ, অর্থমূল্য আছে এমন সবকিছু এবং স্থাবর বা অস্থাবর এবং মূর্ত বা অস্পষ্ট সম্পত্তি। উপরন্তু সম্পত্তি সার্বভৌম, সশস্ত্র বাহিনীর মতো বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। The corporations or the companies created by the central government are not immune from state taxation or local taxation. The reason is that a corporation or a company is a separate legal entity. কেন্দ্রীয় সরকার দ্বারা তৈরি কর্পোরেশন বা সংস্থাগুলি রাজ্যের কর বা স্থানীয় কর থেকে মুক্ত নয়। কারণ হল একটি কর্পোরেশন বা একটি কোম্পানি একটি পৃথক আইনি সত্তা। এক্সেম্পশন অফ স্টেট প্রপার্টি অর ইনকাম ফ্রম সেন্ট্রাল ট্যাক্সেশন। কেন্দ্রীয় কর থেকে রাজ্য সম্পত্তি বা আয় ছাড়। দি প্রপার্টি অ্যান্ড ইনকাম অফ এ স্টেট ইজ এক্সেম্পটেড ফ্রম সেন্ট্রাল ট্যাক্সেশন। Such income may be derived from sovereign functions or commercial functions. But the center can tax the commercial operations of a state if Parliament so provides. However, the Parliament can declare any particular trade or business as incidental to the ordinary functions of the government and it allowed them not be taxable. একটি রাজ্যের সম্পত্তি এবং আয় কেন্দ্রীয় কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। এই ধরনের আয় সার্বভৌম ফাংশন বা বাণিজ্যিক ফাংশন থেকে প্রাপ্ত হতে পারে। কিন্তু সংসদ যদি তা দেয় তবে কেন্দ্র কোনো রাজ্যের বাণিজ্যিক কার্যক্রমের উপর কর দিতে পারে। যাই হোক, সংসদ কোন নির্দিষ্ট বাণিজ্য বা ব্যবসাকে সরকারের সাধারণ কাজের সাথে আনুষঙ্গিক হিসাবে ঘোষণা করতে পারে এবং তখন তা করযোগ্য হবে না। Notably, the property and income of local authorities situated within a state are not exempted from the central taxation. Similarly, the property or income of corporations and companies owned by a state can be taxed by the center. উল্লেখযোগ্যভাবে একটি রাজ্যের মধ্যে অবস্থিত স্থানীয় কর্তৃপক্ষের সম্পত্তি এবং আয় কেন্দ্রীয় কর থেকে ছাড় দেওয়া হয় না। একইভাবে রাজ্যের মালিকানাধীন কর্পোরেশন এবং সংস্থাগুলির সম্পত্তি বা আয় কেন্দ্র দ্বারা কর দেওয়া যেতে পারে। দি সুপ্রিম কোর্ট ইন অ্যান অ্যাডভিজরি ওপিনিয়ন 24/1963 held that the immunity granted to a state in respect of central taxation does not extend to the duties of customs or duties of excise. In other words, the center can impose customs duty on goods imported or exported by a state, or an excise duty on goods produced or manufactured by a state. সুপ্রিম কোর্ট একটি উপদেষ্টা মতামত 24/1963 বলেছিল যে কেন্দ্রীয় করের ক্ষেত্রে একটি রাজ্যকে প্রদত্ত অনাক্রম্যতা শুল্ক বা আবগারি শুল্কের ক্ষেত্রে প্রসারিত হয় না। অন্য কথায়, কেন্দ্র একটি রাজ্য দ্বারা আমদানি বা রপ্তানি করা পণ্যের উপর শুল্ক বা রাজ্য দ্বারা উৎপাদিত পণ্যের উপর আবগারি শুল্ক আরোপ করতে পারে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।